আপনারা এখন যেই বক্তব্য, রাজপথ আন্দোলন সংগ্রাম করে যাচ্ছেন, নির্বাচনের সুষ্ঠু পরিবেশ চাচ্ছেন, যদি আওয়ামী লীগ ক্ষমতায় থাকতো এই সুযোগ আপনারা পেতেন কিনা? নির্বাচনের কথা তো বলতেই পারতেন না, সেটা 29 সালে বলতে হতো। আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে কি হইতো এটা তো হারে হারে উপলব্ধি করছে বিএনপি। ইসলামী আন্দোলন বাংলাদেশ তো কদিন আগেও জামাতে বিরোধিতা করেছে, তুমুল বিরোধিতা করেছে। আমরা আসন চাইছি, এটা যদি প্রমাণ করতে পারেন ভাই, সারা জীবন ইসলামী আন্দোলন আজকের থেকেও রাজনীতি অফ করে দেবে। এবং আওয়ামী লীগের সময় শুধু আসন চাওয়া কেন, আওয়ামী লীগের সময় আমরা এক কাপ চা খাইছি কারোর থেকে আওয়ামী লীগের থেকে সুবিধা নেওয়ার জন্য, সেটা মনে করে রাজনীতি ছাড়ে দেবো। আওয়ামী লীগ চলে গেছে মানে কি চাঁদাবাজি বন্ধ হয়েছে? আপনাদের হিন্দুদেরকে নেওয়ার কোনো রাইটস আছে কিনা, হিন্দুদের কমিটি করার রাইটস আছে কিনা? করেছে না? করেছে, হ্যাঁ, হাতে দিয়েছে। আপনার ওনাদের গঠনতন্ত্রে জিজ্ঞেস করেন তো, নারীদের হিজাব ছাড়া নেকাব ছাড়া বাইরে বাড়ানো যায় কিনা? আপনি ডাকসুর নারী নেত্রীদের হিসাবটা করেন তো। এনসিপির কি জনপ্রিয়তা আজকে? এটা তো ইনু সাহেবের দল, তাহলে জাতিসংঘে নেই কেমনে তাকে? জাতিসংঘ নিল কেমনে? কোন ক্রাইটেরিয়ায় এনসিপি জাতিসংঘে যাইতে পারে বলে? হ্যাঁ, কাজে এই যে বিষয়টা এটা মনে রাখতে হবে। জনপ্রিয়তা মানে কি? জনগণের আস্থা অর্জন করা, এই না সেটা কেন কি এমন কি গণ অধিকার এমন কোন কাজ করলো, এনসিপি এমন কোন কাজ করলো জনগণ তাদের হুমড়েই পড়বে? জুলাই সনদ স্বাক্ষরটা স্বৈরতান্ত্রিক বিষয়, এরকম বলবেন? জুলাই সনদের সবচেয়ে বড় দুর্বলতা সেটা হচ্ছে এই সনদকে নিয়ে চ্যালেঞ্জ করা যাবে না আদালতে, এবং যেই আইন নিয়ে, যেই বাস্তবতা নিয়ে কোনো চ্যালেঞ্জ করা যায় না আদালতে, সেটাকে কিন্তু কোনো সভ্য সমাজ এটা গ্রহণ করতে পারে না। ইভেন এই সংবিধান যেটা আমরা বলছি, সেই সংবিধানকেও চ্যালেঞ্জ করতে পারি আমি। সরকারের তো ফিটনেস নাই, এই সরকার তো দুর্বল, ইতিহাসের দুর্বল সরকার। তো এই সরকারের কাছে আপনি দুইটা নির্বাচন কিভাবে চান? একটা নির্বাচন চান, বলেন যে প্রয়োজনে গণভোট লাগবে না, কিন্তু আপনি শুধুমাত্র দেশকে আনস্টেবল করার জন্য, জাতীয় নির্বাচনকে বানচাল করার জন্য আপনি শুধু গণভোট চাচ্ছেন। আপনি বলছেন যে আপনার গণভোট না হলে সংস্কার হবে না। আমি আগেই শুরু করেছিলাম, আপনার দলের কি সংস্কার হয়েছে? সাংবাদিক হয়েছে, 14 সালে নির্বাচন গেছি, একটা দলের মধ্যে মিথ্যা উনি একটা সাংবাদিক, ওনার মধ্যে মানহানি দিকে না যাই আমরা, ওনার মধ্যে ওনার মধ্যে একটা অযাচিত লোক, আপনি মূর্খ, একটা মিথ্যাবাদী, সাংবাদিকের নামে কলঙ্ক, এটা তো মূর্খ, চরম মূর্খ। ব্যক্তিগত আক্রমণে না যায়। আপনি তো ফ্যাসিস্টের দালাল, শেখ হাসিনা দালালি করে যায়, ভারতের দালাল, চরমোনাই পীর, শেখ হাসিনা দালালি করে যায়, 3 লাখ টাকায় আপনারা রাজনীতি করেছেন। যারা নারীবাদের নামে অনেক বেশি মানে করে আন্দোলন করেছে, নারীর পক্ষে, নারীর মর্যাদা চাই, আমি খুব বেশি দূরে যাব না। নারীদের ক্রিকেটে নারীর এখন যে অবস্থা, এটা কি নারীর মর্যাদা অনেক বৃদ্ধি করেছে? আপনার ওই যে যারা শুটিং করে বা করে, ওই ক্রীড়া ফেডারেশনের নারীর যে অবস্থা, এটা কি নারীর মর্যাদা বৃদ্ধি করছে? তো নারীদের আহাজারিগুলি কি আমরা শুনতে পাচ্ছি না? তো এখন নারীর মর্যাদা যে কোন দিক দিয়ে আসবে? কোন ধরনের হাজারি কথা বলছেন? নারীদের ইজ্জত আব্রু ভুলুণ্ঠিত হচ্ছে, তাদেরকে বিভিন্ন জাতীয় দলে খেলার নাম করে তাদের সম্ভ্রমহানি করা হচ্ছে বলে আপনার সয়লাভ হয়ে গেছে। এই বিষয়ে একজন নারীবাদী কেউ কথা বলতে দেখেছেন? আমি তো দেখিনি যে একজন যে আজকে নারীর অপমান হচ্ছে। মনে পড়ে আপনার সেই পুলিশ কনস্টেবলের কথা, যাকে মিথ্যা ইয়াতে ফাঁসানো হয়েছিল যে টিপ পরেছিস কেন, সমস্ত নারীবাদীরা রাস্তায় নেমে এসেছিল। লোক যদি রাস্তায় উলঙ্গ অবস্থায় চলতে থাকে, পুরুষ মানুষই হোক, অন্যরা কিন্তু তাকে বলবে যে এটা তুমি কি করছো, কেন? এটাই আমাদের সামাজিক শিক্ষা। এটা শুধু ইসলামের নয়, এটা এখানের হাজার বছরের মানে লালিত সংস্কৃতি। আপনি গ্রামে এখনো গেলে দেখবেন, এটা কি বাঙালি সংস্কৃতি নয় যে আপনি যাচ্ছেন, নারী তার ঘুমটাটাকে আড়াল করে নিচ্ছে? এটাই তোমার বাঙালি সংস্কৃতি। এটার থেকে বের করে যারা ওয়েস্টার্ন কালচারে আমাদের অভ্যস্ত করতে চাচ্ছে, তারা মূলত নারীকে ভোগ্যপণ্য হিসাবে রূপায়িত করে, নারীকে ভোগ করতে চায়, নারীকে লুট করতে চায়। অতএব নারীর ওই সম্ভ্রম লুট হোক, আমার বোনের সম্ভ্রম লুট হোক, তার মানে সম্মানের বিনিময়ে তাকে খুদ ধরিয়ে দেওয়া হোক, এটা আমরা চাই। মুক্তিযুদ্ধকে ছোট করা, হেয় করার চেষ্টা কে করেছে? বাংলাদেশের পুরো ইতিহাস জুড়ে যদি দেখেন, মুক্তিযুদ্ধকে সবচেয়ে বেশি ছোট করেছে আওয়ামী লীগ, শেখ মুজিব, শেখ হাসিনা, শেখ পরিবার। ঠিকই ছিল মুক্তিযুদ্ধের চেতনা, আমরা কেন যুদ্ধ করেছি? 70-এ একটা নির্বাচন হয়েছে, যেই নির্বাচনে আওয়ামী লীগ, পূর্ব পাকিস্তান আওয়ামী লীগ ভোটে জিতেছে। সো গণতন্ত্রের মূল্যবোধ কি? আপনি তাকে ক্ষমতা দেবেন না, দিয়ে কি করলেন? একটা যুদ্ধ চাপিয়ে দিলেন, আমরা যুদ্ধ করতে গেলাম। তাহলে নির্বাচন, 69-এর গণ অভ্যুত্থান, 66-র 6 দফা, 71-এর যুদ্ধ, সব কিছুর মুদ্রা চেতনার মূল জায়গাটা ছিল কি?
এই রাষ্ট্রটা একটা গণতান্ত্রিক রাষ্ট্র হবে। শেখ মুজিব দেশে ফিরে এসে সরকারের দায়িত্ব নিলেন, শপথটা পর্যন্ত পড়েন নাই নিজে, কিন্তু সে সিংহাসনে বসছে, সে কিন্তু রাষ্ট্রের প্রেসিডেন্টের দায়িত্ব নেন নাই। দ্বিতীয়ত হইল ৭৩-এর নির্বাচনের সময় আওয়ামী লীগ এবং শেখ মুজিব যা বলেছে, ২৯৩টা সিট নিচ্ছে, জাসদকে পিটায়া পাটায়া কেন্দ্র থেকে ব্যালট হেলিকপ্টারে করে চুরি করে ঢাকা এনে গুইনা নির্বাচন ঘোষণা করছে। বঙ্গভবনে গিয়া বলছে দেশে কোনো বিরোধী দল নাই, শেখ মুজিব বলছে। যেই শেখ মুজিব বিরোধী দলের রাজনীতি করছে, যেই শেখ মুজিব 14 বছর গণতন্ত্রের জন্য লড়াই করে জেল খাটছে, সে ৭৩-এর নির্বাচনের পরে বলতেছে দেশে কোনো বিরোধী দল নাই। সেই শেখ মুজিব বাংলাদেশে ৪র্থ সংশোধনী করে বাকশাল জাতীয় দল কায়েম করছে। সেই শেখ মুজিব বাংলাদেশে সকল পত্রিকা গণমাধ্যম নিষিদ্ধ করে দিয়েছে। সেই শেখ মুজিব দেশের সকল রাজনৈতিক দল বিলুপ্ত করে দিয়েছে, ইনক্লুডিং আওয়ামী লীগ। আওয়ামী লীগকে সে বিলুপ্ত করে দিয়েছে। তাহলে যেই কারণে আমরা 6 দফাকে আমাদের মুক্তির দলিল বলেছিলাম, যেই কারণে 69-এ গণ অভ্যুত্থান হইল, যেই কারণে পূর্ব পাকিস্তান আওয়ামী লীগকে 70-এর নির্বাচনে মানুষ ভোট দিল, যেই কারণে আপনার 71-এ যুদ্ধ হইল, লড়াইতে এই তাজউদ্দিনের প্রবাসী সরকার সবাই মিলে যুদ্ধ করলো, তার প্রত্যেকটা ফাউন্ডেশন স্টোনকে এই শেখ পরিবার, শেখ মুজিব, আওয়ামী লীগ ধ্বংস করে দিয়েছে 72 থেকে 75-এ। ঠিক একই জিনিস আপনি গত 16 বছরে দেখেন, মুক্তিযুদ্ধের চেতনা কি জিনিস। একটা রাষ্ট্র গণতান্ত্রিক হবে, এই রাষ্ট্রে স্বাধীন থাকবে, সার্বভৌম থাকবে, অথচ এই আওয়ামী লীগ দিল্লি প্রণব মুখার্জির সাথে মিটিং করে দালালির নির্বাচন করে ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে 2008-এ ক্ষমতায় আসছে। এই আওয়ামী লীগ 2014-তে একতরফা নির্বাচন করেছে, 18-তে রাতে করেছে, 24-এ দামি নির্বাচন করেছে। জাতীয় পার্টির মতো একটা জাতীয় নিরাপত্তা হুমকি এইরকম একটা দলকে সে বি টিম আকারে কাজ করেছে, যেই দলটা 81-তে হাসিনাকে এনে 82-তে নতুন কু করে দল বানায়া জিয়াউর রহমানকে হত্যা করে আওয়ামী লীগকে পুনর্বাসন করছে। তাহলে আপনি মুক্তিযুদ্ধের চেতনা কি জিনিস? আপনি অধিকারের লড়াই করেছে, তো শেখ মুজিব করেছে, 14 বছর জেলে ছিল। সেই অধিকারের প্রত্যেকটা ধারা উপধারা লঙ্ঘন করেছে হচ্ছে আওয়ামী লীগ গত 16 বছরে। মুক্তিযুদ্ধের চেতনা কি জিনিস? মুক্তিযুদ্ধের চেতনা হচ্ছে আপনি রাষ্ট্রে অর্থনৈতিক সাম্য কায়েম করবেন, মানবিক মর্যাদা কায়েম করবেন, সামাজিক সুবিচার ইনসাফ কায়েম করবেন। দেশের প্রত্যেকটা প্রতিষ্ঠান ধ্বংস করে দিয়ে এই রাষ্ট্রে কোথায় মানবিক মর্যাদা কায়েম হয়েছিল? আমাদের ন্যূনতম মানবিক মর্যাদা ছিল যেই রাষ্ট্রের র্যাব, পুলিশ, ডিবি, এসবি, ডিজিএফআই, এনএসআই রাত 2টার সময় উঠে দেশের নাগরিককে তুলে নিয়ে যায়, 6,500 ক্রসফায়ার করেছে, হাজার লাশের এখনো দিশা নাই। সেখানে মুক্তিযুদ্ধের চেতনা মানেটা কি? মুক্তিযুদ্ধের চেতনা মানে হচ্ছে আমার রাষ্ট্রটা সবার হবে। এই মুক্তিযুদ্ধের চেতনা মানে কি $234 বিলিয়ন বিদেশে পাচার করা? এই মুক্তিযুদ্ধের গল্প বলে বলে বাংলাদেশের 80% ভুয়া মুক্তিযোদ্ধা বানাইছে, 30 লাখের গল্প বানাইছে। এই মুক্তিযুদ্ধের চেতনা নামে আমরা শহীদদের একটা তালিকা করি নাই। 6,757 জন শহীদ মুক্তিযোদ্ধা ভাতা নাই। তাহলে শহীদের 30 লাখের গল্প কতজন আসছে? বীরঙ্গনা 504 জনের তালিকা আছে মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ে। আপনি 2 লাখ বীরঙ্গনার গল্প বলেন কেন? মিথ্যাচার দিয়ে কি রাষ্ট্রাচার হয়? রাষ্ট্র তৈরি হয়? তাহলে শেখ হাসিনা গত 16 বছর মুক্তিযুদ্ধের চেতনার নামে যা করছে, ঠিক তাই ছিল 6 দফার বিপক্ষে, 71-এর যুদ্ধের বিপক্ষে, 70-এর নির্বাচনের বিপক্ষে, 69-এর গণ অভ্যুত্থানের বিপক্ষে। অতএব এই রাষ্ট্রের স্বাধীনতা সার্বভৌমত্বের সবচেয়ে বড় শত্রু হচ্ছে আওয়ামী লীগ। ফুয়াদ আরেকটা বক্তব্য বেশ ভাইরাল হয়েছে, আপনি বলেছেন মুক্তিযুদ্ধের সময় আওয়ামী লীগ বা কিংবা শেখ মুজিব কোনো যুদ্ধে অংশ নেননি। বিষয়টা একটু যদি খুলে বলতেন। একটু লম্বা টপিক, এখন আপনি এই আলোচনা ঢুকবেন কিনা বিষয়গুলো দেখেন। 25শে মার্চ যখন রাউন্ড টেবিল মিটিং ফেল করলো, সন্ধ্যার পরে ইতিমধ্যে ক্র্যাকডাউনের প্রিপারেশন চলছে। আওয়ামী লীগের নেতারা খবর পেয়ে গেছেন রাতে ক্র্যাকডাউন করবে। তাজউদ্দিন আহমেদের ডায়েরিতে পড়বেন লিখছে, তাজউদ্দিন আহমেদ 32 নম্বরে গেছে, গিয়ে বলতেছে মুজিব ভাই আমরা তো পালাইতে হবে কিছুক্ষণ পরে, তো আপনার একটা বক্তব্য, এবং সে একটা রেকর্ডার নিয়ে গেছে, কাগজ কলম নিয়ে গেছে, যে আপনি একটা বক্তব্য রেকর্ড করে দেন, আমরা তো ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাব, দেশের যুদ্ধকে অর্গানাইজ করতে হলে আপনার একটা বক্তব্য লাগবে। সেটা দিতে অস্বীকার করেছে। এরপর বলতেন ঠিক আছে আপনি কাগজ কলম একটু লিখে দেন, লিখে একটু সাইন করে দেন, আমরা কি পড়বো আপনার পক্ষ থেকে, মানুষকে জানাবো, এটা প্রয়োজন আমিই পড়বো আপনার তরফ থেকে। সে বলতেছে আজকে ক্র্যাকডাউন হবে, আমি এটার বিরুদ্ধে প্রতিবাদ করে দিছি অলরেডি, এগুলো মেনে নেব না। 27 তারিখে হরতালের ডাক দিয়েছি, বাসায় গিয়ে নাকে তেল দিয়ে ঘুমা, 27 তারিখ হরতাল হবে। শেখ মুজিব 25 তারিখে পালানোর আগে সে 27 তারিখে হরতালের কর্মসূচি দিয়েছে। অবশ্যই পালিয়েছে। সে ক্যান্টনমেন্টের সাথে অ্যারেঞ্জমেন্ট করেই পালাইছে। ক্যান্টনমেন্ট থেকে গাড়ি আসছে,
তার সুটকেস রেডি করে দিয়েছে তার ওয়াইফ, পুরো বর্ণনা আসছে হিস্ট্রির বইগুলোতে, দেখেন সে আস্তে পালায় চলে গেছে। তো এই হলো শেখ মুজিবের যুদ্ধ। পরবর্তীতে দেখেন তাজউদ্দিন আহমদের ডায়েরিতে এই কথা লেখা আছে, মুজিব ভাই আপনাকে তো কখনো বলতে পারলাম না যুদ্ধটা আমরা কিভাবে করেছি, কিভাবে অর্গানাইজ করেছি। শেখ মুজিব মুক্তিযুদ্ধের গল্প কোনোদিন ৭১-এর প্রবাসী সরকারকে ডেকে এনে জিজ্ঞেস করেন নাই, কোনোদিন জানতে চান নাই। বহুবার তাকে বলা হয়েছে, সে কোনোদিন মুজিবনগরে যায় নাই। তাজউদ্দিন আহমেদ বারবার রিকোয়েস্ট করছেন, বহুবার বলা হয়েছে যে আসেন মুজিব ভাই একটু আপনি বৈদ্যনাথ তলাটা দেখে আসেন, আমরা ওই পার থেকে পালায় এসে কিভাবে একটা মঞ্চ করে স্বাধীনতার ঘোষণাপত্র দিলাম, আপনাকে রাষ্ট্রপতি ঘোষণা করলাম, এটা তো আপনাকে দেখতে হবে। কোনোদিন যায় নাই সে সেখানে। অতএব সেই বাস্তবতায় দেখতে হবে যুদ্ধটা কারা অর্গানাইজ করছে। যুদ্ধ অবশ্যই তাজউদ্দিন আহমদের নেতৃত্বে, বাকি যারা পালিয়ে গেছেন ভারতের সহায়তায়, এবং এই ব্যাপারে দ্বিমত আছে যে আমাদের প্রবাসী সরকার করাটা ভারতে ঠিক হয়েছে কিনা। সেক্টর কমান্ডাররা কিন্তু রাজি ছিলেন না। রাজনৈতিক ফায়দা ও মানুষকে বিভ্রান্ত করার জন্য, নিজেদের ধান্দাবাজির জন্য গণভোটের দাবি জানানো হচ্ছে, অর্থাৎ নির্বাচনের আগে গণভোটের দাবি জানানো হচ্ছে। একইভাবে উনিও বলছেন যে, নাসিরউদ্দিন পাটোয়ারি বলছেন যে যারা গণভোট আগে দাবি করে তারা ভাওতাবাজি করছেন। আর এই ভাওতাবাজিতে আপনারা তো নাসিরউদ্দিন আসছেন পাটোয়ারির কথা কি বলা যায় যে আগে গণভোট দিলে টাকা খরচ হয় বেশি আলাদাভাবে, তো উনি বললেন যে ওই নয়নের টাকাই তো একটা গণভোট হয়ে যায়, জি। তাহলে বোঝা গেল সে আগে চায়, সে গণভোট আগে চায়, তাহলে টাকার চুরির কথা বলবে কেন? যারা বলছে টাকা খরচ হয় বেশি, এই কথাটা যদি হয় তাহলে ও বলবে কেন যে নয়নের টাকাই তো একটা গণভোট হয়, তা টাকার কোনো চিন্তা নাই। চিন্তা নাই। তাহলে বোঝা গেল নাসিরউদ্দিন পাটোয়ারি তো বাদ দিলেন, তাহলে সে চায়, যদি বাদ দেয় হ্যাঁ। গণ অধিকার পরিষদের এই যে নুরুল হক নূরের কথা না কি না, বলবেন? এই নুরুল হক উনি বলছেন ধান্দাবাজি এই করছেন কথা নিয়ে আর বলতে চাই না। নতুন সংগঠন তো অনেক ভাঙ্গা করা চড়াই উঠতে অনেক সামনে আসে তাদের, কাজে এখন এই কথা যে বলছে তাকে জিজ্ঞেস করা উচিত। কাজে আমি তার নতুন জবাবটা আমি সংগঠন দেবো। বলে কি ওদের জনপ্রিয়তা নেই? না, এবার আগামীতে ভোটে প্রমাণ হবে তার জনপ্রিয়তা আছে না নাই, এটা আগামীতে ভোটে প্রমাণ হবে। এই যে এনসিপির কি জনপ্রিয়তা, আজকে এটা তো ইউনূস সাহেবের দল, তাহলে জাতিসংঘে নেই কেমনে তাকে, জাতিসংঘ নিল কেমনে, কোন ক্রাইটেরিয়ায় এই এনসিপি জাতিসংঘে দিতে পারে বলে? হ্যাঁ, কাজে এই যে বিষয়টা এটা মনে রাখতে হবে। জনপ্রিয়তা মানে কি? জনগণের আস্থা অর্জন করা, এই না সেটা কেন কি এমন কি গণ অধিকার এমন কোন কাজ করলো, এনসিপি এমন কোন কাজ করলো জনগণ তাদের হুমড়েই পড়বে? জি, ধন্যবাদ। আমি একটু যদি রাশেদ খানকে যেতে দেখি, এমন কি কাজ করেছেন যে জনগণ আপনাদের উপর হুমড়ি খেয়ে পড়বে, আপনাদেরকে ভোট দিয়ে নির্বাচিত করবেন? ধন্যবাদ ভাই। রাজনীতিবিদদের চরিত্র সম্পর্কে বলেছে, প্রথমত মিথ্যা বললাম। দেখেন, আমি যদি বলি একটা প্রশ্ন তার কাছে আমার, সেটা হলো যে তাদের একজন নেতা তিনি বক্তব্য দিয়েছিলেন যে এদেশে যদি কমিউনিস্টরা ক্ষমতায় আসে ইসলাম কায়েম করা যাবে, কিন্তু জামাত যদি কখনো ক্ষমতায় আসে ইসলাম কায়েম করা যাবে না। আমার প্রশ্ন হলো যে এই কথা তিনি দলের কেউ বলেছে? জি, দলের খুব শীর্ষ নেতা, ভাই জানে, সবাই জানে, কে জানে না, সবাই জানে। তো প্রশ্ন হলো এই কথা কি তিনি মিথ্যা বলেছিলেন না সত্য বলেছিলেন? আমি তার কাছে এই প্রশ্নটা করতেছি। না, কথা তো এক একজনে এক এক টাইমে বলতেই পারে। তখন যেটা ছিল যে ইসলাম কায়েম একদিন, আর ফেসিবাদ হটানো, ফেসিবাদ হটাইলে পরে, হটানোর পরে আমরা ইসলাম কায়েম করবো। কিন্তু এখন ফেসিবাদের জন্য জামাতের সাথে যে আমাদের যারা নির্বাচনী সমঝোতা, এটা কিন্তু ফেসিবাদ আর আসতে না পারে, এই ভোট ডাকাতি হতে না পারে, একটা কার্যকর পার্লামেন্ট হতে পারে। এই জন্য কিন্তু আমরা এই যে এটা করেছি জামাতের সাথে, সেখানে কিন্তু আমাদের একটা পিয়ার পদ্ধতির দাবি কিন্তু আছে, লোয়ার হাউসে পিয়ার চাই। এই লোয়ার হাউসের পিয়ার তো এরাও এক সময় ছিল, এরাও তো ছিল পিয়ারের পক্ষে। এটা না, আমি জিজ্ঞেস করতেছি, না না, এরপরে মিথ্যা ছিল না সত্য ছিল? না না, উনি তো বলছেন রাজনীতি এটা বলেছিল তাদের সিনিয়র নেতা ফয়জুল করিম, তাদের সাথেই ছিল না। তখন হয়তো বিভিন্ন সময় যেমন বাবুনগরীর কথা বলে, এই জমিয়ত কথা বলে, জমিয়ত এই স্লোগান দিয়েছে, মানে সেটা একটা রাজনীতিক একটা স্ট্যান্ড করেছে। এটা তার কথা, এটা তার কথা। আমি বলতেছি যে তাদের সিনিয়র নায়েবে আমির আপনার ফয়জুল করিম এই কথা বলেছেন। আমি তাকে জিজ্ঞেস করতেছি যে তিনি মিথ্যা বললেন না সত্য বললেন? না না, এই যে যখন বলছেন তো রাজনীতির কথা, রাজনীতির কথা। তার মানে এইটা আপনাকে বলতে হবে যে রাজনীতিবিদরা রাজনীতির কথা বলে, মিথ্যা বলেন না, তাই না? তার কথাই আর কি। না, মিথ্যা কথা তো অনেকে বলে, অনেকে বলে। আমি এজন্য আপনাকে জিজ্ঞেস করলাম যে আপনার জামাতকে নিষিদ্ধ করা লাগে, এটা কইছে না? ওই যে কি আলাল, জামাতকে নিষিদ্ধ করা লাগে, কইছে না? অথচ জামাত নিয়ে তার সরকার গঠন করলো, হ্যাঁ, জামাতের হাতেই দুইটা প্রতীক দিয়া গাড়ি দিয়ে দিল, মন্ত্রী বানাইলো, ঠিক না? হ্যাঁ, এই বিএনপি বানাইলো তো। তারপরে রাজাকার আব্দুর রহমান বিশ্বাসকে রাষ্ট্রপতি বানাইলো, রাজাকার শাহ আজিজকে তারা প্রধানমন্ত্রী বানাইলো। এরা আবার এখন জামাত নিষিদ্ধ চায় কেন? তার স্বাধীনতা বিরোধী। আজকে সংবাদ সম্মেলন করেছে জামায়াত ইসলামী। তারা সংবাদ সম্মেলন করে কর্মসূচি ঘোষণা করেছেন, যেটার মধ্যে 5টা দফা দাবি তারা দিয়েছেন। এদিকে জুলাই সনদে স্বাক্ষর করেছেন, আবার 5টা দফা দাবিতে তারা আন্দোলনে যেতে চান। এই যে স্বাক্ষর করে আবার
5 দফা দাবিতে আন্দোলন জামায়াতের এই ভূমিকাটিকে আপনি কিভাবে দেখেন? জামাত সহ ইসলামী মনা দল যেগুলো আছে সেগুলো এই না, ওনারা যদি আন্দোলন যেতে চান, কোন ইস্যুতে যেতে চান, সেটা যদি জনগণের ইস্যু হয়ে থাকে ঠিক আছে, ইস্যু তো কিন্তু একটাই, ওনারা তো নভেম্বর মাসের মধ্যে গণভোট, যে নির্বাচনে উভয় কক্ষে পিআর, এইসব বিষয়গুলো তো আছেই। গণভোট প্রশ্ন তো বললামই, গণভোট একটা অবৈধ প্রক্রিয়া, জাতীয় পার্টি নিষিদ্ধ আছে 14 সেটা দলের। সেটা ইলেকশনের আগে হোক আর পরে হোক, জাতীয় পার্টি নিষিদ্ধ, এটা তো ওনাদের আরেকটা বাহানা। ওনারা জাতীয় পার্টি কেন নিষিদ্ধ হবে তার একটা ইয়ে থাকতে হবে। এরকম যদি নিষিদ্ধ হতেই থাকে তাহলে ইসলামী অনেক দলও তো রাজনৈতিক, এই শেখ হাসিনার আমলে যে নির্বাচনগুলো হয়েছে সেটাতে অংশ নিয়েছিল, ওনারা নিজেরাও তো অংশ নিয়েছিলেন 18-র ইলেকশনে। তো এইগুলো এক একটা ইস্যুস তৈরি করা মানে হচ্ছে যে নির্বাচনকে পিছিয়ে দেওয়ার একটা চক্রান্ত। চক্রান্ত বলবো কিনা শব্দটা, এক ধরনের এমন একটা পরিবেশ তৈরি করা যাতে করে এই সরকার একটা লেংদি পরিবেশ পড়ে এবং নির্বাচনটা যাতে বানচাল হয়ে যায়। আর পিআর পদ্ধতি নিয়ে আমি তো আজকে দেখলাম যে পুরোটাই সুর একেবারে উল্টে গেল এনসিপির। এনসিপি এতদিন ধরে পিআর নিয়ে ধরি মাছ না চুই পানি কি একটা বলতো, এখন আজকে জামাত ইসলামকে তোরা কমপ্লিট অ্যাটাক করে বলেছে যে জামাত পিআর পদ্ধতি দিয়ে জনগণকে একটা প্রতারণা করছে এবং এটা এখানে খাটে না। আমি ব্যক্তিগতভাবে এনসিপির সঙ্গে এনসিপি যে জামাতকে যেভাবে অ্যাটাক করেছে আমি ওইভাবে বলতে চাই না। আমি পিআর পদ্ধতির এখানে খুব সুবিধার মনে করি না। আমি এর বহু ব্যাখ্যা দিয়েছি, কারণ বাংলাদেশের জন্য পিআর পদ্ধতি এখন জরুরি না। যদি সেটা করতেও হয় তাও যদি উচ্চ আদালত উচ্চ কক্ষে ওনারা করলেন সেটারও একটা মানা যায়। তাও যেটা হতে হবে পার্টি তরফ থেকে কাদেরকে উচ্চ কক্ষে ওনারা দিতে চান সেই নামগুলো আগে দিতে হবে। এখন যেভাবে আমি দেখলাম সংস্কার প্রস্তাবগুলোতে সেভাবে সরাসরি বলা নাই। আমি একটুখানি দেখেছি সেখানে বিএনপি সেটা উল্লেখ করতে চায় না, তাদের নোট অফ ডিসেন্টে সেটা কাকে দেবে সেই উল্লেখ নাই। আর জামাত বা আদার্স সেটা চায়। এই 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 জিনিসটা ফয়সালা হতে হবে। আমি একটু আপনার আগের প্রসঙ্গ একটুখানি যেতে চাই যে ছোট করে যেটা বলতে চাই সেটা হচ্ছে যে যেই আমরা যেই সনদটা তৈরি করছি, যেটা নিয়ে এত কথা বলছি, যে এখানে যে রিপ্রেজেন্টেশন নাই, জনতার ভাই খুব ভালো করে বুঝিয়ে দিয়েছেন, সরকারের আছে জনতার রিপ্রেজেন্টেশন নাই, নাগরিকের রিপ্রেজেন্টেশন নাই, রাজনৈতিক দলগুলোরও সে অর্থে নাই, এটা আংশিক আছে। যেটা আছে সেটারও, যেটা আপনি যদি মনে করেন যে এই এই যে অঙ্গীকারগুলো মানুষ করে সেই অঙ্গীকারগুলো কিন্তু সামনে ঠিক থাকবে তা না। মনে করেন এগুলো দিনে দিনে চেঞ্জ হয়ে যেতে পারে এবং রাজনৈতিক দলগুলো, এই যে রাজনৈতিক দল যে কটা আছে, যে উনি বললেন কয়েক বাসে মিলে সব হয়ে যাবে, এরাও যে এক আলাদা আলাদা থাকবে তারা তো ঠিক নেই, এরা তো একদল হয়ে যেতে পারে। আমি মনে হয় প্রসঙ্গে না যাই আনিস ভাই, আমি একটু আপনার সাথে একটু প্রশ্ন করতে চাই। সেটা হলো জুলাই সনদের পর দেখলাম এনসিপির সাথে জামায়াতের একটা দ্বন্দ্ব, আজকে আপনি নিজেই বললেন। এরপরে দেখলাম সালাউদ্দিন বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদকেও বলেছেন যে উনি জুলাই যোদ্ধাদেরকে ফ্যাসিবাদের দোসর বলেছেন। যেদিন 17 অক্টোবর যারা জুলাই যোদ্ধারা সেখানে গিয়েছিল, বিশৃঙ্খল পরিবেশ তৈরি করার চেষ্টা করেছিল, সেখানে আওয়ামী লীগের দোসররা বা ফ্যাসিবাদের দোসররা ছিল। এরকম একটা কথা বলার পর নাহিদ ইসলাম তাকে এই জুলাই যোদ্ধাদের কেন দোসর বলা হয়েছে ক্ষমা চাইতে বলেছেন। পাল্টা জবাবে সালাউদ্দিন বলেছেন অভিজ্ঞতার অভাবে তারা নানা কথা বলে থাকেন, তাদেরকে রাজনৈতিক শিক্ষা ও অভিজ্ঞতা অর্জনের আহ্বান জানাই। এই যে পাল্টাপাল্টি বক্তব্য জুলাই সনদ স্বাক্ষরের পরে সংকটটা কি দেখছেন? আমি মনে করি যে এই সালাউদ্দিন সাহেব একটু পজিটিভও বলেছেন পরে, যে এটা 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 বলতেই পারে এনসিপি যদি বলে থাকে, এটাও একটা রাজনীতির মধ্যে একটা সৌন্দর্য আছে। আপনি আপনার বক্তব্য আমার পছন্দ হচ্ছে না সেটা জানাচ্ছেন। সালাউদ্দিন সাহেব যে বক্তৃতা দিয়েছিলেন হয়তো স্লিপ অফ টাং হয়েছে। উনি এমন তো না যে যারা জুলাই যোদ্ধা ছিলেন তাদেরকে উনি তাদেরকে বলেছেন বলে জুলাই যোদ্ধাদের সাথে ফ্যাসিবাদের দোসর। হ্যাঁ, এটা হতে পারে, কারণ যে লোকগুলো ওইখানে গিয়েছিল তারা যেভাবে চেয়ার দখল করেছিল সেটা শোভনীয় হয়নি, সে কারণে এটা হতে পারে। আর ফ্যাসিবাদের দোসর এখন এমন এক শব্দ হয়ে গেছে, এটা একটা হাস্যকর পর্যায়ে চলে যাচ্ছে। এখন যে কাউরে যে কেউ যখন ইচ্ছা যে কোনো ইস্যুতে ফ্যাসিবাদের দোসর বানিয়ে দিতে পারছে। এখন যেটা জামাতের সাথে এনসিপি যেটা হচ্ছে, আপনি যখন আবার বললেন যে সেটাও আমি মনে করি যে এটা রাজনৈতিক খেলা হচ্ছে একটা। জামায়াত এনসিপি আসলে কোন দিকে যাবে? দীর্ঘদিন থেকে একটা দোদুল্যমান রাজনৈতিক দল, ওরা মধ্যপন্থী রাজনৈতিক দল থাকতে চায়, কিন্তু তাদের অভ্যন্তরে
জামাত ঘেঁষা লোকজন অনেক বেশি এবং তাদের এনসিপিতে এনসিপিতে আচ্ছা তাদেরকে টেনে জামাতের দিকে নিয়ে যাওয়া হচ্ছে বা জামাতের দ্বারা জামাতের বি টিম সি টিম এই জাতীয় তাদেরকে ট্যাগ দেওয়া হচ্ছে, যদিও তাদেরকে বড় ট্যাগ দেওয়া হয়েছে তারা সরকারি দল বা কিংস পার্টি, জি। কিন্তু এই বিএনপি আওয়ামী লীগের যে রাজনীতি বা দ্বিদলীয় যে রাজনীতিক ধারা, সেই ধারা থেকে বের হয়ে এসে আমরা যেটা পেলাম বিএনপি ভার্সাস জামাতে ইসলামী, সেই ধারাতে তারা কি বিএনপির সঙ্গে থাকবে না জামাতে ইসলামের সঙ্গে থাকবে? তিনি দোদুল্যমান আছে বলছেন। দোদুল্যমান ছিল, কিন্তু সে তাদেরকে বলা হচ্ছিল যে তারা ইয়ের সাথেই যাবে, জামাতের সাথে যাবে, এবং এরা যে সিদ্ধান্ত নিতে পারেনি, আমি মনে করি যে জামাতও তো বলছে যে আমরা স্বাক্ষর করব না, তাহলে এরাও হয়তো সেই যুক্তিতে বলছিল যে আমরা যাব না, আমরা স্বাক্ষর করব না, জামাত হঠাৎ করে স্বাক্ষর করে ফেলছে, সেই জন্য হয়তো ওদের মানসিক কষ্ট হতে পারে। সেখানে একটা তাদের শুধু মন্তব্য তাই আছে নয়, যে- শুধু তাই নয়, আমি আরেকটু যোগ করছি আপনার সাথে, যে সামনে যে ইলেকশন হচ্ছে এনসিপি তাহলে ভবিষ্যৎ কি? এনসিপি যদি নিজস্ব প্রতীকে নিজস্ব শক্তিতে রাজনীতিতে দাঁড়াতে যায়, কেউ তো বিশ্বাস করবে না যে ওরা 5টা সিট জিতে আসতে পারে সমগ্র আমি একটু বাংলাদেশ যাই। থেকে। আমি শেষ করছি আপনাকে সেটাই, যে 5টা সিট তারা পেতে পারে, তার মানে কি তাদেরকে একটা জোটে যেতে হবে। সেই জোটটা হয়তো তাদেরকে কিছু মূলা দিয়ে দিয়েছে এখন বিএনপি, এখন সুরটা যখন জামাতের বিরুদ্ধে যাচ্ছে, সরাসরি আক্রমণ করছে, তাহলে আপনি ধরে নিতে পারেন যে এখানে বিএনপির সাথে তাদের একটা ভিতরে সম্পর্ক হচ্ছে, এবং হয়তো বিএনপিও চায় যে এদের এই তরুণদের এই পেজটাকে সামনে এনে তারা রাজনৈতিক কিছু ফায়দা নেওয়ার জন্য, কিন্তু আখেরে কতটা ফায়দা হবে সেটা নিয়ে কিন্তু মানুষ চিন্তিত। কারণ ডক্টর ইউনূসের শাসনে যতটা খারাপ কোয়ালিটি, যতটা বদনাম আছে, সেগুলো এনসিপির ঘাড়ে যাবে। আর এনসিপিও যতটুকু খারাপ তাদেরকে বলা হচ্ছে, সেটাও ডক্টর ইউনূসের শাসনের ব্যর্থতা থেকে আসছে। সুতরাং এই ইমিডিয়েট যে শাসন করে গেছে তার ব্যর্থতা বিএনপি নেবে কিনা সেটা বিএনপিকে ভাবতে হবে। কি তামাশা নাকি? তামাশা, আপনি সকাল বিকাল এখন এক কথা বলতো তখন এক কথা এটাই তো বলে, শেষ কথা বলতে কিছু নাই, শেষ কর্ম বলতে কিছু নাই, সেই ট্রেডিশন উপরে দাঁড়িয়ে এখন জামাত স্বাক্ষর করে আসছে, আবার 5 দফা দিছে, তার মানে কি শেষ কথা বলতে কিছু নেই, অ্যান্ড ইট ইজ অ্যাডমিটেড। এবং কর্মীরা গিলে গিলে খায়, তার নেতাকে মহান বলে, শেষ কথা বলতে কিছু নাই, এই যে একটা মিথ্যা বুলি শিখাচ্ছে 53 বছর যাবত চলছে। এইবার আসেন না, শেষ করি আমি ইসিআর এনসিপির কথাটা যদি আমি শেষ করি, যদি হাসান আব্দুল্লাহ বলেছেন রিমোট কন্ট্রোল আগারগাঁওয়ে নেই, অন্য কোনো জায়গা থেকে রিমোট কন্ট্রোল চাপা হচ্ছে ইসি শাপলা প্রতীক না দেওয়ার কারণে। নির্বাচন কমিশন সম্পর্কে এমন মন্তব্য করেছেন হাসান আব্দুল্লাহ। এই প্রশ্নের উত্তর হাসনাত আব্দুল্লাহ দিতে পারবে। কারণ কি জানেন, আমি যেটা বলছি রিয়েলিটিতে, আর হাসনাত আব্দুল্লাহ যেটা অন্য জায়গা থেকে রিমোট কন্ট্রোল করে, এটা ওরা কিন্তু আমাদের চেয়ে অনেক বেশি পাওয়ারের কাছাকাছি। সুতরাং তার কাছে ফার্স্ট হ্যান্ড ইনফরমেশন আসতে পারে, সে যদি বলে থাকে এটার ব্যাখ্যা সে দিতে পারবে। তবে আমাদের দেশের রাজনীতিতে যে একটা কনস্পিরেসি নানান ওয়েতে চলতে থাকে সেটা বোঝা যায়। যেমন বলছিলেন দিলে কি হয় আসলে, অবশ্যই আমি এখনো বলছি, হয় কি, আপনি যদি বিতর্ক কমাইতে চান, কি হবে কি শাপলা ফুল দিলে? আপনাদের একটা মোবাইল ফোন মার্কা দিতেছেন, ভাই মার্কা তো সুন্দর না, একটা ধানের শীষ সুন্দর মার্কা, বা ধানের শীষ বলেন, নৌকা বলেন, ট্রেডিশনালি চলে আসছে বইলে, শাপলা ফুলটা তো সুন্দর, দিলে হয় কি ভাই? আমি এখানে নিরপেক্ষভাবে বলতে। এবার একটা কথা বলেন, সম্প্রতি একটা বড় দলের একজন বিশিষ্ট ব্যক্তি বলছেন 15-16 বছরের জঞ্জাল 1-2 বছরে ঠিক করা সম্ভব নয়। শুনছেন এটা? হ্যাঁ, আপনি এতদিন পরে বলতেছেন কেন বলতেছেন আপনি? হোয়াট ইজ ইউর রাইট টু সে? আপনি যদি নিউজ সাহেব টেক ওভার করছে, তারপরে তো কোনোদিন বলেন নাই এটা যে 16 বছর ওই সরকার ছিল, তাকে অন্তত 2 বছর টাইম দেওয়া। কেউ বলছেন? শুধু নির্বাচনের জন্য চিৎকার করছেন। এই যে প্রহসন, জনতারে ফাঁকি দেওয়া, এখন কেন বলতেছে তাও বলে শুনে দেখেন ইন অ্যাডভান্স। কেন বলছে? যদি কালকে নির্বাচন হয়ে যায় তাহলে তো ক্ষমতা আসবে, তখন এই ক্যাটাগরি এস্টাবলিশ করবে। যে বলছি তো ভাই, 1-2 বছরে কেউ কোনো কথা বলেন না কেন? আপনি ইউনূস সাহেবের সময় বলেন নাই কেন? কোথায় ছিলেন? এই প্রহসনের রাজনীতি বন্ধ করতে হবে। আমি বললাম 1, 2 নির্বাচন নিয়ে সবচেয়ে বেশি সন্দিহান যারা নির্বাচন করলে পাশ করবে, তাদের কি এখনো বুকে দিয়ে বলতে পারবে যাতে 100% নিশ্চিত যে নির্বাচনের ট্রেন্ডটা খুব সুন্দরভাবে চলছে? কারণ এই নির্বাচন ট্রেন্ড শুধু নির্বাচন নিয়ে বহন করছে না, কি বহন করতেছে? পিয়ার পদ্ধতির দাবি, লেভেল প্লেইং ফিল্ডের দাবি, শাপলা ফুলের দাবি, হ্যাঁ, তারপরে জাতীয় পার্টি নিষিদ্ধের দাবি। এগুলা আপনি ছাইরা তারপরে যাইতে হবে। নির্বাচনের পথ খুবই অমসৃণ আজকে পর্যন্ত, এটা আপনাকে মাথায় রাখতে হবে। আপনার কথাটা রাখলাম, নির্বাচনের পথ খুবই অমসৃণ। যদি আনিস আলমগীর, আসলে আমারও প্রশ্ন, নির্বাচন কমিশন শাপলা প্রতীক নিয়ে কেন এত গড়িমসি করছে? বা তারা যদি পাল্টা বারবার বলছেন যে
এটা যদি বলেন যে হাসান আব্দুল ইসির আচরণ মধ্যযুগীয় রাজা বাদশাদের মতো, এই সময় রাজা বাদশাদের নির্দেশে চলতো প্রজারা, ঠিক তেমনি ইসি এখন রাজা বাদশাদের মতো আচরণ করছে। তাদের রিমোট কন্ট্রোল আগের গাঁও নেই, অন্য কোনো জায়গায় আছেন বলে তিনি মন্তব্য করেছেন হাসান আব্দুল্লাহ। আসলে কি রিমোট কন্ট্রোল তাদের হাতে নাই, কি মনে করেন? রিমোট কন্ট্রোল, ইসির রিমোট কন্ট্রোল তো সরকার হাতে থাকবে, কোথায় থাকবে আর? ইসি তো এমন শক্তি হয়ে যায় নাই যে সরকার যেটা বলবে তার বিরুদ্ধে নিয়ে দাঁড়াবে। হয়তো এরা নাটক করছে, শেষ মুহূর্তে দেবে এটা। কিন্তু রাজা কি ভাই বলছে যে দিলে কি হয়, আমিও ভাবতাম দিলে কি হয়। কিন্তু আপনি যদি দেখেন এই প্রতীকটা শাপলা যেভাবে তারা এঁকে দিয়েছে, সেটা বাংলাদেশের পুরো পতাকার মধ্যে আছে, বাংলাদেশের সিম্বলের মধ্যে আছে। রাষ্ট্রপতি যেখানে দাঁড়াচ্ছে তার পিছনে এই শাপলা, প্রধানমন্ত্রী যেখানে দাঁড়াচ্ছে সেখানে এই শাপলা, বিভিন্ন বাহিনী যেখানে দাঁড়াচ্ছে সেই শাপলা। তার মানে কি ওই রাজনৈতিক দলটা তারা প্রতিনিধিত্ব করছে? এরকম এক সময় নৌকা খুব ছোট করেছিল, নৌকাকে ওই প্রতীকগুলো থেকে তুলে দেওয়া হয়েছে, বেস্ট করেছে। কিন্তু এইগুলাতে কেন থাকবে আমার? এবং প্রমিনেন্টলি আছে এটা, যে ধানের শীষ বা ওই গমের শীষ যেভাবে আছে সেটা ওগুলো কেউ দেখে না, কিন্তু প্রমিনেন্টলি আছে একটা পদ্ম ফুলের মতো বা শাপলা ফুলের মতো এই শাপলাটা ফুটে উঠেছে। তো এখানে পদ্ম ফুল নিক, ওনাদের যদি ইয়ে থাকে আরেকটা প্রতীক তো নিতে পারে। তারা তো বিভিন্ন না, তবে আনিস ভাই, ডিজাইন দিয়েছে। তার সাথে আমি একটু শরিক কই। হ্যাঁ। এটা আমি যদি তার যুক্তিটাকে কারেক্ট মনে করিনি, হ্যাঁ, তাহলে নির্বাচন কমিশন বুঝাক তাদেরকে। হ্যাঁ, এটাই বলছে সেই যে ব্যাখ্যাও তো সেটা দেয় না। বলছে নাসিরুদ্দিন পাটোয়ারি বলছে আমাদের সাথে বসুক। নির্বাচন কমিশনের না, বসার দরকার নাই তো, সে তো একটা স্টেটমেন্ট দিতে পারে যে ভাই এই কারণে আমরা দিতে চাই না, সবাই মিলে দেখে অন্য কোনো ভালো প্রতীক পাওয়া। আপনি তো ভাই, আমার তো দরকার সলিউশন করা, রাইট। আমি যদি সলিউশন চাই, তাতে শাপলা দিয়ে যদি সলিউশন, আমি ওই অর্থে বলছি, এই শাপলা দিয়ে যদি সলভ হয় ওকে, আর যদি না দিতে চান তাহলে একটা যৌক্তিক ব্যাখ্যা ওদেরকে দেন। আমি যদি রাজনীতির ভাষায় বলি, আপনি ব্যাখ্যা দিতে বাধ্য, বিকজ পার্ট অফ জনগণ। না, অবশ্যই দিতে হবে, পার্ট অফ জনগণ, কারণ সেখানে বাধ্য। সেখানে এটা বলার অধিকার নাই। এটা বলতেছি রাজনৈতিক অ্যাঙ্গেল থেকে। আর যদি নরমাল ভাষায় আসেন, এটা ব্যাখ্যা দেন না যে বাবারে আমরা এই কারণে দিতে পারতেছি না, বুঝান। তারা বলছে তালিকা নেই, আমরা দিতে পারবো না। তালিকায় না, এটা তো খোরা যুক্তি। তালিকায় রাখি নেই কেন সেটা বলতে হবে ভাই, প্র্যাকটিক্যাল হইতে হবে। এখানে ইমোশন দিয়ে আপনি গায়ের জোরে 16 বছর চালাইছেন, তারপরে কিন্তু ফাইনালি যখন দেশ ত্যাগ করছে, সমস্ত ক্ষমতা তার হাতের মুঠোর মধ্যে, আর্মি বলেন, পুলিশ বলেন, আমলা বলেন, কামলা বলেন, এভরিথিং, তারপরে তো যেতে হয়েছে। তো আপনি সেখান থেকে মাস্ট টেক লেসন। সে বলছে এটা একটা অপ্রাসঙ্গিক, উনি অপ্রাসঙ্গিক। যারা যারা এই বলবে অপ্রাসঙ্গিক, উনি অপ্রাসঙ্গিক। কেন? হাদি আসছে বলেই উনি আজকে সিআইসি হয়েছে, নাহলে ওনাকে আরও 10 বার জন্মাতে হইতো সিআইসি হওয়ার জন্য। আর একটা জিনিস ভাই যেটা বললেন, ফারুক ভাই, তার সাথে কথা একটু, হাদিটা কে? আমি বিভিন্ন টক শো দেখতেছি, কেউ এই কথা আলোচনা করতেছে না। হাদি কি? হাদি কেন টার্গেট হলো? হাদির একটা ভয়েস আছে। ভয়েসটা কি? সে কোনোদিন বিক্রি হয়নি। কার কাছে বিক্রি হয়নি? ভারতীয় আধিপত্যবাদের কাছে। জহির রায়হান, শহীদুল্লাহ কায়সার যেমন বিক্রি হয়নি, তেমন হাদিরও দেখেন, ওই ভাই বলল হাদি হচ্ছে ইনকলাব মঞ্চ, সেটা কোনো তেমন পলিটিক্যাল পার্টি না। একটা ছেলে 2 জনকে নিয়ে প্রতিদিন লিফলেট বিলি করে, সে তার কোনো সেরকম কি বলবো আন্ডারগ্রাউন্ড পলিটিক্যাল পার্টি নাই, তার সে ফোর্স নাই, কিছু নাই, সে কারো জীবনের জন্য হামলা স্বরূপ তা না, সে চাইলেই কালকে একটা সরকার ফেলে দিবে তাও না। তাহলে আপনি ওনাকে কেন অ্যাটাক করলেন? কারণ উনি যে ক্ষুরধার বক্তব্য দিয়ে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে যে অবস্থান নিয়েছে, সে অবস্থান নেওয়াটাই হচ্ছে তার কি একমাত্র গুনাহ। আমি বলবো দোষ না, গুনাহ। যেমন আমিও আপনাদের এই বিভিন্ন চ্যানেলে আসি, এসে কি বলি, ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে বলি, সেই জন্য আমাকে কি করা হচ্ছে, গণশত্রু বলা হচ্ছে, মামার হত্যা জায়েজ বলা হচ্ছে। এইটা তার মানে এই গতকালকে ছিল 14ই ডিসেম্বর, শহীদ বুদ্ধিজীবী দিবস। এই বুদ্ধিজীবীদেরকে যে কারণে হত্যা করছিল সেদিন ভারত, আজকে একই কারণে আমাকে, হাদিকে, ফারুক ভাইকে, আপনাকে, যারা ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে বলবো, তাদেরকে কি করা হবে? হত্যা করা হবে। যেন এ দেশটা কোনোভাবেই ভারতের কলোনির বাইরে যে একটা স্বয়ংসম্পূর্ণ স্বাধীন রাষ্ট্র হিসাবে, আমরা, আপনি বললেন না 16ই ডিসেম্বর আমাদের মূল লক্ষ্যটা কী ছিল? পাকিস্তান আধিপত্যবাদ থেকে আমরা মুক্ত হব, মুক্ত হয়ে আমরা একটা স্বাধীন দেশে বসবাস করব গর্বের সাথে। সেই গর্বের সাথে যখন করব, 16ই ডিসেম্বরের পরে আপনি কি করলেন? মেজর জলিলকে, 71 সালে মেজর জলিলকে ভারতীয় বাহিনী অন্তরীণ করলেন। সে একজন সেক্টর কমান্ডার।
তাহলে সেদিনই বোঝা গেছে যে আমরা যে স্বাধীনতা সূর্যটা 71 সালে 16ই ডিসেম্বর উদিত হয়েছে, সেই সূর্যটা কেউ না কেউ মেঘাচ্ছন্ন করে দিতে চায়। সেই জন্যই কিন্তু আমাদের 36শে জুলাই। আর ভাই আপনাকে একটা জিনিস বলি, বললেন না একটু আগে দুষ্কৃতিকারী বা ওই ভাইদের পার্টির যাকে 14 দল, এরা কি সিং টুগেদার স্যাং টুগেদার, নৌকা মার্কা নিয়ে তো সবাই ভোট করছে। এবং এই হাসানুল হক ইনুরা জাসদের যদি 22,000 কেন 2জন কর্মীও যদি মরে থাকে এবং শেখ মুজিব তাদেরকে মেরে ফেলে দিয়ে থাকে, এটা তো অস্বীকার করার কিছু না। আপনি সংখ্যা বাদ দেন, 22,000 হলো না, তাহলে সেই রক্তের সাথে বেইমানি করে ইনুরা আওয়ামী লীগের সাথে হাত মিলানো না? যে ইনুরা ওপারে যেতে পারেনি, ওপারে গেলে ভারত তাদের বামফ্রন্ট যারা যারা করতো, কাজী জাফর থেকে শুরু করে আসম আব্দুর রব থেকে শুরু করে, তারা তো ওপার যেতে পারেনি। আজকে তারাই কি করতেছেন, ওনাকে সমর্থন করতেছেন। এবং এই জাতীয় পার্টি আপনি দেখেন তো, জাতীয় পার্টির ফিলোসফিটা কি? ইজ দ্যার এনি ফিলোসফি? সেই পার্টিটা কি করলেন, 13 সালে তারা ঘোষণা দিলেন আমরা ইলেকশনে যাব না। ওপার থেকে কি আসলেন, ফরেন সেক্রেটারি আসলেন, এসে এরশাদ সাহেবের কানে একটা পরামর্শ দিলেন, জেলের মধ্যে থাকতে চাও না বাইরে থাকতে চাও, কারণ খালেদা জিয়া তোমাকে জেল থেকে কোনোদিন বের করবে না। এই জেলের ভয় পেয়ে যে লোক সেদিন কম্প্রোমাইজ করে বিনা স্বীকৃতির মাধ্যমে পরের দিন কি বলে দিলেন, হ্যাঁ আমরা ইলেকশনে যাব। এবং ভারত কি ন্যারেটিভ দাঁড় করলো, বেশিরভাগ লোক ইলেকশনে গেলে সেটার নাম গণতন্ত্র। আজকে হঠাৎ করে ভারত ইনক্লুসিভ এই কথাটা পাইলো কোথায়? এবং আরো একটা জিনিস আপনার মাধ্যমে বলে দিই, গণমাধ্যম কর্মীদের জন্য, ভাই যেমন বললেন না ন্যারেটিভ তৈরি করা, কেন ভাই ইনক্লুসিভ? তুমি যে স্বেচ্ছায় এই দেশ ছেড়ে চলে গেছে, কেউ তো এখানে জোর করে তো হাসিনাকে পাঠায় দেয়নি, যে স্বেচ্ছায় চলে যাবে তাকে আপনি জোর করে কেন প্রাসঙ্গিক করতে চাচ্ছেন? আপনার উদ্দেশ্যটা কি? কেন ভারতকে আপনি প্রাসঙ্গিক করতে যাচ্ছেন? কেন ভারতীয় আধিপত্যবাদের কাছে আপনি সারেন্ডার করতেছেন? এই যে আজকে একটা দেখলাম যে সায়ের মন্তব্য করছে বাক স্বাধীনতা বন্ধ করে দেওয়া হচ্ছে, আনিসদেরকে কি অ্যারেস্ট করে। শোনেন সায়ের সাহেব, একটু দয়া করে রোকেয়া পাচির সম্পর্কে আপনি একটু লেখেন যে অনলাইনে রোকেয়া পাচি কি করতেছে। শাওনকে ডিবি অফিসে নিয়ে যেয়ে আপনি কেন অ্যারেস্ট করতে পারলেন না? কেন আনিসেরা প্রাসঙ্গিক করতে চাচ্ছিল আওয়ামী লীগকে? কেন মাসুদ কামালরা দুইটা আওয়ামী লীগের মধ্যে একটা ইনোসেন্ট পার্টি আর কি নর্মাল পার্টি করতেছে, এই চিন্তাটা নিয়ে এসেই আপনি করলে গিয়ে হত্যাযজ্ঞ করলেন। হাদি তো সহজ সরল মনে আসছে, তার পরিপ্রেক্ষিতে কিছুই যায় না। সে যে পাশে আজরাইল নিয়ে ঘুরে বেড়াচ্ছে, এটা তো তার মনের মধ্যে আসবে না। সে তো দেশপ্রেমিক, আর সে তো সবসময় বলতেছে আল্লাহ যখন নিয়ে যাবে কুল্লে নাফসিন জায়কাতুল মউত, সে তো সে মৃত্যুর জন্য রেডি। আমি আপনি মিয়ানমার তো আর যাই হোক ফেলানির কাজটা করেনি, আপনি ফেলানিটা দেখেন। কতজন করছে? না কতজন না, ফেলানির মতো যে কাজটা আপনি একটা জিনিস দেখেন, ওটা আমি আসবো। ফেলানির মতো তো ধরুন যে আচ্ছা, আপনার এই প্রশ্নের উত্তর দেওয়ার আগে একটু সবার সামনে দেখাই ইতিহাসের চিহ্নপত্র, এই 3য় খণ্ডের পেজ নম্বর 699, আমি একটু পড়তেছি। শহীদুল্লাহ কায়সারের মৃত্যুর সংবাদ শুনে জহির রায়হান একেবারে ভেঙে পড়েন। সাংবাদিক সম্মেলন করলেন 17 তারিখে, করে তিনি বললেন আমি শ্বেতপত্র প্রকাশ করব। বুদ্ধিজীবীদের হত্যার জন্য তিনি আওয়ামী লীগ নেতৃত্বকে দায়ী করেন এবং মুজিবনগর সরকারের সকল গোপন তথ্য ফাঁস করে দিবেন বলেও ঘোষণা করেন। এখন আপনার কথায় আসে, ভারত যে ভাই সাহায্য করার কথা বললো, ভারত খুব পরোপকারী সাহায্য করবে। কাশ্মীর দখল করলো কেন? নাগাল্যান্ড মিজোরামবাসী তাদের স্বাধীনতার জন্য ঘোষণা করলেন, আপনি নাগাল্যান্ড মিজোরামের মাটিকে রক্তে লাল করে দিলেন। আপনি হায়দ্রাবাদকে জোরপূর্বক কি করলেন, ভারতের মধ্যে নিয়ে নিলেন। সিকিমকে নিলেন, গোয়াকে নিলেন, 12টা প্রিন্সেস স্টেটকে নিলেন। হঠাৎ আপনার এত ভালোবাসা হয়ে গেল কেন বাংলাদেশকে আপনি স্বাধীন করার জন্য? আচ্ছা বুঝলাম, 16 তারিখে যখন পাকিস্তান সেনারা আত্মসমর্পণ করলেন, আমার তো মুক্তিযোদ্ধারা ছিল, তাদের হাতে তো অস্ত্র ছিল। আপনি প্রতিটা ডিস্ট্রিক্ট, জেলা, ইউনিয়ন পরিষদে কেন ইন্ডিয়ান সেনাবাহিনী পাঠালেন এবং সমস্ত অ্যাডমিনিস্ট্রেশন দখল করে নিলেন, ইনক্লুডিং আমাদের সেক্রেটারিয়েট? ভাই সত্যকে সত্য মানতে হবে, ভারত চেয়েছিল হায়দ্রাবাদের মতো, কিন্তু ভারত সেটা পেরে ওঠেনি, কারণ আমরা সেটা করে উঠতে দিইনি। সেই জন্যেই 22,000 যে জাসদ কর্মী, মানে সেটা এই দেশের এই সোনার বাংলা সন্তানেরা, মেজর জলিলরা তো এই ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলছে বলেই ইন্ডিয়া তো পারেনি আমাদেরকে সিকিম বানাতে। আর আপনার কথা এখন আসি, জামাতে ইসলাম বিএনপির সাথে 5 বছরে 2টা মন্ত্রিত্ব ছিল, তার চেয়ে বড় একটা সত্য কথা শোনে,
রাইট ইজ ব্লক। 91-96-তে ছিল না? আমরা তো সমর্থন দিচ্ছি, কোনো মন্ত্রিত্ব তো ছিল না, কোনো এমপিও না হয়নি, কিছু না হয়নি। রাইট ইজ ব্লকে আপনি আবার যাদেরকে রাইট ইজ বলতেছেন, এই রাইট ইজ ব্লকের থিঙ্ক ট্যাঙ্ক বাংলাদেশে একটা বলেন তো? গত 54 বছরে একটা থিঙ্ক ট্যাঙ্ক করতে দাঁড়িয়ে, যেমন সিপিডি, আপনি দেখেন সিপিডি কি দেবব্রতরা করে ফেলে দিছে, ওখানে ডানপন্থী কেউ আছে না। আপনি দুর্নীতির বিষয়ে কি আছে? আপনি যতগুলো থিঙ্ক ট্যাঙ্ক, শাহরিয়ার কবির থেকে শুরু করে মুনতাসির মাউন্ট, আমাদের এটা হচ্ছে আমাদের ব্যর্থতা। এটা আমি বলবো না যে বাংলাদেশ জামাতে ইসলামের ব্যর্থতা, এটা বিএনপির ব্যর্থতা, যে আমরা থিঙ্ক ট্যাঙ্ক করে আজ পর্যন্ত সঠিক ইতিহাস মানুষের গোড় দরায় পৌঁছায় দিতে পারিনি, যেটা সবার কাছে গ্রহণযোগ্য হবে। এই জন্যেই 17 বছর শেখ হাসিনা এই খেলা খেলছে, 5 বছর শেখ মুজিব খেলছে। কখনোই যুদ্ধ অপরাধীদের সঠিক বিচার করলেন না, কখনো বুদ্ধিজীবীদের সঠিক বিচার করলেন না, কখনো আমাদের মুক্তিযোদ্ধাদের কন্ট্রিবিউশন। আপনাকে এটা কথা বলি, মেজর জলিলকে আপনি কেন কোনো খেতাব দিলেন না? মেজর জলিল একটা সেক্টর কমান্ডার, তিনি, আপনি কর্নেল তাহেরের কথা ধরেন, তাদেরকে কেন আপনি পুরস্কার দিলেন না? জাসদ করায় কি অন্যায় ছিল? তাহলে এই প্রশ্নগুলো যদি উত্তর খুঁজতে যান, তাহলে এই উত্তর পেয়ে যাবেন। এদেশে যারা এদেশের মাটি মানুষকে ভালোবাসে, যারা ভারতের আধিপত্যবাদের বিরোধিতা করে, তাদেরই হবে কি, তারা কোনো খেতাব পাবে না, তাদেরই হাদির মতো অবস্থায় পরিণত হবে। জুলাই অভ্যুত্থানের পরও কি মানুষ মাসলার মানি ব্যাক মানির মাধ্যমে কি ভোট গ্রহণ করতে পারবেন, বা ভোট চুরি করার সুযোগ কি থাকবে? নিঃসন্দেহে পারবেন, নিঃসন্দেহে পারবেন। কারণ হচ্ছে যে আওয়ামী লীগ চলে গেছে মানে কি চাঁদাবাজি বন্ধ হয়েছে? আওয়ামী লীগ চলে গেছে মানে কি সন্ত্রাস বন্ধ হয়ে গেছে? আমার এলাকার কথা বলি, আমার এলাকাতে বালুর, তারপরে ইটের ভাটার ব্যবসা করে এমন ব্যবসায়ীরা আমাকে বলেছে, ওই যে আপনার ট্রলারে ফিট বালু সমত হিসাব করে, ট্রলারে যখন বালু আসে ওখানে আগে দিতে হইতো আপনার 12 টাকা 14 টাকা, এখন দিতে হয় 18 টাকা 19 টাকা প্রতি যে মেজারমেন্ট আছে বালুর ট্রলারে। আদারওয়াইজ এই হ্যাঁ স্কোয়ার ফিটের, হ্যাঁ, তো ওইটার হিসাবটা বদলে গেছে। আমার এলাকায় মাহেন্দ্র চালায়, টেম্পুর মতো যে যানবাহনগুলো আছে, আগে আওয়ামী লীগের সময় তার সারা মাসে তাকে চাঁদা দিতে হইলো আপনার 1400 টাকা 1300 টাকা এরকম, এখন তাকে দিতে হয় 1800 টাকা 1900 টাকা 2100 টাকার মতো। চাঁদা যারা উঠায় বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা, পদস্থ নেতারা, টাকাটা উঠায় বহিষ্কৃত পোলাপানকে দিয়া। টেকনিকটা দেখেন, আমি পদে আছি, চাঁদার নিয়ন্ত্রণটা আমার, যেহেতু পদ হারানোর একটা ভয় আছে, চাঁদাটা করাই এমন কিছু পোলাপানকে দিয়ে যারা কোনো পদ নাই এবং যারা বহিষ্কৃত অলরেডি, তাদেরকে দিয়ে চাঁদার টাকাটা উঠায়। তাদেরকে জিজ্ঞেস করছি চাঁদা বেশি নেন কেন? আর চাঁদা উঠানোর গ্রামারে দেখলাম সবাই আগের যারা চাঁদা তুলতো, ছাত্রলীগের, যুবলীগের, তাদেরকে দিয়েই টাকাটা উঠায়। এটার একটা বড় কারণ হচ্ছে গত 16-17 বছরে তো যারা চাঁদা তুলছে সে জানে যে কে চাঁদা দেয়, কত করে চাঁদা দেয়, কিভাবে ভয় দেখাইলে চাঁদাটা দেওয়া কন্টিনিউ করবে, কোত্থেকে চাঁদাটা। অতএব এই জনগোষ্ঠীকে যদি আপনি সাডেনলি মানে এক্সচেঞ্জ করে নতুন কর্মচারী দেন, ও তো আসলে চাঁদাটা তুলতে পারবে না। এই জন্য টোটাল চাঁদা সংগ্রহকারী জনগোষ্ঠী আগের দল আছে, পরিমাণটা বাড়ছে কেন জিজ্ঞেস করলাম। দ্বিতীয় প্রধান কারণ বলছে যে আমাকে তো খরচপাতি চালাইতে হয়, আগে যারা ছাত্রলীগে চাঁদা তুলতো ওদেরকে তো টাকা দিতে হচ্ছে, এখন আমারও তো পোলাপান আছে, আমার পোলাপান পালার জন্য টাকা লাগে, আমার কিছু লাগে। আর যার কাছ থেকে চাঁদাবাজির এই ব্যবসাটা সে টেক ওভার করছে, সে এখন কলকাতায় আছে, সে এখন মালয়েশিয়াতে আছে, তার আবার খরচ পাঠাইতে হয়। এই কারণে এখন এই যে 14 টাকাটা 19 টাকায় চলে গেছে, তারপরে 1300-1400 টাকাটা 1800-1900 টাকায় চলে গেছে। অতএব এই গণ অভ্যুত্থানে চাঁদাবাজি তো বন্ধ হয়নি, সন্ত্রাস বন্ধ হয়নি। আমার সামনে আমি বিএনপির 2 গ্রুপের রামদা মিছিল দেখেছি, ভয়ঙ্করভাবে দেখেছি। এক গ্রুপ আরব গ্রুপকে আওয়ামী লীগের থেকেও বেশি ঘৃণা করে, মানে একই রাজনৈতিক দল করে, এবং এটা তো শুধু এক অঞ্চলে না, এটা মনিয়াপা রাজনীতি করেন বিভিন্ন অঞ্চলে এটা হচ্ছে। অতএব এই রাজনৈতিক সংস্কৃতি বদলানোর যে জায়গাটা আমরা আশা করেছিলাম, সেটা বিভিন্ন রাজনৈতিক দলের ক্যান্ডিডেট সিলেকশন, তারপরে হচ্ছে এলাকায় স্থানীয় প্রচার, চাঁদাবাজি, তারপরে সন্ত্রাস, অস্ত্র, এই প্রত্যেকটা জিনিস বিবেচনা করে নির্বাচনের এই আশঙ্কাটা কোনোভাবে ফেলে দেওয়ার মতো না। কিন্তু বলছেন যে প্রধান নির্বাচন কমিশনার বলছেন যে মসৃণ নয়, তারপরও তিনি এগিয়ে যাচ্ছেন। দেখা যাক সেই মসৃণ না হওয়া পথ থেকে তিনি কতটা এগিয়ে নিয়ে যেতে পারেন। আমি একটু নীলোফার চৌধুরী মনির কাছে যেতে চাই। নীলোফার চৌধুরী মনি, আমি জয়ের একটা, শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয়ের একটা বক্তব্য আপনাকে কোট করতে চাই। তার দল আওয়ামী লীগের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা না হলে সমর্থকরা ফেব্রুয়ারির
জাতীয় নির্বাচন প্রতিহত করবে এবং তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন প্রতিবাদ সহিংস রূপ নিতে পারে। রয়টার্সকে দেয়া এক মন্তব্য, তিনি এই মন্তব্য করেন, দেয়া মন্তব্যে তিনি বক্তব্যটা দেন। তিনি বলেছেন আওয়ামী লীগের ছাড়াও নির্বাচন করা সম্ভব না, তিনি এটা বলেছেন। এখন আমার প্রশ্ন হলো আওয়ামী লীগের নেতাকর্মীদের সেই সক্ষমতা আছে নাকি দেশের নির্বাচন বন্ধ করে দেওয়ার মতো, দেখেন নাকি এটা বিএনপি বা বিএনপির নেতাকর্মীরা নিজেদের সহিংস করে জয় নির্বাচন যেটা সমস্যা- বলেছেন সেটা হলো স্ট্যান্ডবাজি, এটা বলতে হয় তারা দেশের বাইরের সবগুলোই। আপনি দেখেন -2 ফর্মুলা চলমান ছিল, এটা তো একদম ফাইনালি হয়ে যাওয়ার, শেখ হাসিনার রায় দিয়েই প্রমাণ হয়ে গেছে শেখ হাসিনা আর দেশে ফিরতে পারবে না। এই সিচুয়েশনে আর যাই হোক না কেন, তার বয়স, তার সব কিছু বিবেচনা করলেও একটা রায়ের আপিলে অনেক দিন টাইম লাগে, সেইখানে সেই হিসাব করে তার আসা সম্ভব না। মানে just standবাজি যেইখানে স্ট্যান্ডবাজি, জি। সেইখানে আপনার যারা 5-7 করে হঠাৎ মিছিল করে, জঙ্গি মিছিল করে, তারা কিভাবে আপনার নির্বাচনে না দিলে, হতে পারে অন্ধকারে 2-1টা পটকা ফুটতে পারে, কিন্তু নির্বাচন বন্ধ করে দেওয়ার মতো বা সক্ষমতা নেই। এইসব কিন্তু সক্ষমতা ব্যারিস্টার ফুয়াদ তাদের যেটা নেই। বলছেন যে চাঁদাবাজি তো আগের মতো রয়ে গেছে, সন্ত্রাসী আগের মতো রয়ে গেছে, বিভিন্ন দলের কথা বলছেন, কারো নাম বলেননি, কিন্তু তারাও তো নির্বাচনের প্রভাব ফেলতে পারেন এবং সেই নির্বাচন কতটা শঙ্কামুক্ত হবে বলে মনে হয়? সেটাই এই জাতিটার উপর না আল্লাহ নিজের অভিশাপ আছে, নইলে এই মানুষগুলা কিন্তু, বাংলাদেশের মানুষগুলা কিন্তু অত খারাপ না। আপনি সিস্টেমে চলতে গেলে সবাই কিন্তু ভালোই থাকতো, সবাই কি নেতারা কি চোরেরা যে চুরি করে, আগে চুরি ছাড়াই 10% লাভ হতো, বা 10% লাভ ইসলামও বলে, রাষ্ট্রও বলে। সেইখানে এখন চুরি দিতে দিতে ভাগ দিতে দিতেও 10% থাকে না, কিন্তু সবই কিন্তু বাইরে চলে যায়, এত বেশি হাত বেড়ে গেছে। তারা কোনো কাজ করে না, তারা এইসবের উপরই ডিপেন্ড করে। মানে তো চাঁদাবাজের এইসবের কথা বলছেন? হ্যাঁ, চাঁদাবাজটা তো এটা প্রাতিষ্ঠানিক চাঁদাবাজের টাকা শুধু চাঁদাবাজের কাছে থাকে না, মানে এই চাঁদা কি অনেকখানি আওয়ামী চলে লীগের যায়। যারা বাইরে আছে তাদের কাছে যাচ্ছে নাকি অন্য কারো কাছে? আওয়ামী লীগও পায় অনেক ক্ষেত্রে, আওয়ামী লীগও পাচ্ছে। আওয়ামী লীগ যে কাজগুলো রেখে গিয়েছে, হাজার হাজার কোটি টাকার কাজ, সেই কাজগুলো এখন কে করে? কেউ না কেউ করছে। করার পরে তাদের কাজে তাদের টাকা না দিলে তারা তো তাদের সিগনেচার দেওয়ার লোক সিগনেচার দিবে না, তাদের তো একটা কাজ করেছে, সিগনেচার হচ্ছে। তাহলে এই খবরগুলো নিচ্ছে না কেন? যে বা যারা রাষ্ট্র যখন নিজে অপরাধ করে তখন অন্যের খবর নিতে পারে না। আপনি বলেন যে এই সরকার নির্দলীয় সরকার, এই সরকার অনির্বাচিত সরকার, এই সরকার যখন পারে নাই, অন্য সরকাররা দলীয় সরকার হিসেবে অন্যকে একদম সম্পূর্ণ বাদ দেওয়া তাদের জন্য কতটা সম্ভব হবে আমি জানি না। এই সরকারের সময় কি এই খবরগুলো নিয়েছে যে 64টা জেলায় আওয়ামী লীগ যে কাজগুলো মাঝপথে রেখে গেছিল সেই কাজগুলো কি চলছে, কিভাবে চলছে, চললে কারা কাজগুলো করছে, তাহলেই তো বের হয়ে যায়। তাহলে তো আমার চাঁদাবাজকে আঙ্গুল দিয়ে বলতে হয় না যে তুই চাঁদাবাজ, তাহলে আপনার সরকারিভাবেই এটা চলে আসে। তাহলে এই জায়গাগুলো কেন করছে না তারা? প্রত্যেকের লাভটাই হিসাব করছে। বর্তমানে পিছনে কি পাবো সেটা নিয়ে মাথা ব্যথা নাই, বর্তমানে কি পাবো। আপনি কি মনে করেছেন বাংলাদেশ থেকে টাকা পাচার বন্ধ হয়েছে? হয় নাই। আমাদের মতো যারা আছে, যারা এই যে আপনাদের ওইখানে কথা বলে, আমাদের কথা বলা হয় যে আমরা 2000 টাকার টকশো করি, আমাদের ইনকাম যেহেতু আমরা করি না, এগুলো আমরা ঘৃণা করি। এটাকে ঘৃণা হিসেবে দেখা হয় না, এটাকে দেখা হয় ফুলিশ হিসেবে। আমরা এদের দৃষ্টিতে এক ধরনের ফুলিশ। আমরা কিছু বললে যে ওটা যতটা কার্যকরী না হবে, একটা চাঁদাবাজ, একদম তৃণমূল পর্যায়ের চাঁদাবাজ, তার চাঁদা তোলার জন্য কিন্তু 10টা ছেলে লাগে, হুন্ডা গুন্ডা লাগে, তার কাছে কিন্তু হুন্ডা গুন্ডা আছে। একজন বড় নেতা, স্বচ্ছ বড় নেতার কাছে কিন্তু হুন্ডা গুন্ডা নাই। তাহলে কি আপনার কাছে হুন্ডা গুন্ডা নাই বলে কি আপনাকে দেওয়া হয়নি? আপনি আবার ঘুরে ঘাড়ে একটা কথাই আসছেন। অবশ্যই এগুলো তো অবশ্যই বিবেচ্য বিষয়, এটা তো বলার অপেক্ষা রাখে না। আমরা দেখেছি 5 আগস্টের পরে বেশ জামাতের উত্থান এবং সেই সাথে জামায়াতের সাথে আপনাদেরও একটা আসন সমঝোতা বা এই ধরনের একটা জোট আছে। এই জোটের মাধ্যমে আমরা দেখেছি আপনাদের জনসমাগমগুলো বেশ জমজমাট, সরগরম, এইসব বিষয়গুলো দেখেছি। তারেক রহমানের এই আগমনকে আপনারা কি অনেকটা আতঙ্কিত কিনা, বা আপনাদের উত্থান কিছুটা পিছনে পড়বে কি বলে মনে হয় কিনা? আচ্ছা, আলহামদুলিল্লাহ, আপনাদেরকে ধন্যবাদ। বিএনপির মধ্যে যে অস্থিরতা ছিল, সেই অস্থিরতার যে ফলাফলগুলো আমরা ভোগ করেছি, নাগরিকরা, চাঁদাবাজি, সন্ত্রাস, বিচ্ছিন্নতা, সেগুলোকে নিয়ন্ত্রণ আসবে, সেই অর্থে তো আমরা অবশ্যই আশাবাদী। কিন্তু
সালাউদ্দিন সাহেব বললেন যে এমন অনুষ্ঠান করতে হবে যেটা 54 বছর হয় নাই, আগামী 54 বছর হবে না। আমরা কি আরেকটা কাল্ট তৈরি করতেছি? বাংলাদেশের রাজনীতি এত কাল্ট সিস্টেম ডেভেলপ না করে কাল্ট তৈরির যে রাজনীতি, এটা কিন্তু ক্ষতিকর। দেখেন শেখ মুজিবুর রহমান, তার ভূমিকা ইতিহাসে তার অনেক ভালো দিক আছে, কিন্তু যখন তাকে কাল্ট বানায় ফেলা হলো তখন কিন্তু তিনি আরেক জায়গায় চলে গেলেন। বিগত হাসিনার আমলে আমরা কি দেখছি? কাল্ট বানানো হচ্ছে। এখন আমরা ভাবছিলাম যে তারেক জিয়া সাহেব আসছেন, তিনি একজন বাংলাদেশের নাগরিক, একজন নেতা, তার কার্যক্রমকে প্রশ্ন করা যাবে, তার কার্যক্রমকে একটা জবাবদিহিতার মধ্যে রাখা যাবে। কিন্তু এমনভাবে একটা হাইপ তোলা হচ্ছে, কাল্ট তৈরি করা হচ্ছে, এটা বাংলাদেশের রাজনীতির জন্য অত্যন্ত ক্ষতিকর একটা দিক। আমরা খুবই আতঙ্কিত নাই, খুবই পজিটিভ ভাবে দেখছি। আর ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং জামাত ইসলাম সহ 8 দল মিলে সমঝোতা করছিলাম। আমাদের যেই মানে জনগণের যে সাড়া দিয়েছে, সেই সাড়াটা আরও ভালোভাবে ইনশাল্লাহ দেখবেন আপনারা। কারণ আমি বারংবার কথাটা বলি যে বাংলাদেশে যে রাজনৈতিক যে প্যারাডাইম, পলিটিক্যাল যে প্যারাডাইম, সেই প্যারাডাইমের শিফট হচ্ছে। আগের যে প্যারাডাইম ছিল, বিনয়ের সাথে বলি, কেউ রাগ করলে করুক, যে বিএনপি আওয়ামী লীগ একই প্যারাডাইমে বিলং করতো। আওয়ামী লীগ সেই প্যারাডাইমে বেশি খারাপ হয়েছে, বিএনপি কম খারাপ হয়েছে। কিন্তু একটা দল মানে মানুষ কেন রাজনীতি করবে, নেতৃত্ব কী করে গঠন হবে, কর্মীদের সাথে নেতার কী সম্পর্ক হবে, রাজনীতি করার মোটিভ কী, এগুলো যদি বিবেচনা করেন তাহলে দেখবেন যে বিএনপি আওয়ামী লীগ একই প্যারাডাইমে থাকে। ওই প্যারাডাইমটা মানুষ আসলে ভাঙতে চাচ্ছে। মানুষ চাইতেছে যে মানে কল্যাণের রাজনীতি। বিএনপি একই মুদ্রার এপিঠ ওপিঠ বলতে চাচ্ছে। আমি তাই বলতে চাই, আওয়ামী লীগ অনেক বেশি খারাপ হয়েছে, বিএনপি সেভাবে খারাপ হয় নাই। হ্যাঁ, কিন্তু তাদের একই প্যারাডাইমে তারা বিলং করে। না, তো তাই মানুষ যদি মানুষ হয়, যেটাকে পরিবর্তন তাই যদি চাচ্ছে। হয় বেগম খালেদা জিয়া যে অসুস্থ হলেন, সব রাজনৈতিক দলের নেতারা গিয়ে তাকে দেখতে গেলেন, আমরাও কিন্তু গিয়েছি। যদি আওয়ামী লীগ বিএনপি যদি আমাদের একই মুদ্রার এপিঠ ওপিঠ আমাদের হয়। আমাদের নায়েব আমিরও গেছেন। মানে আগের যে প্যারাডাইমটা ছিল, মানে কেন মানুষ রাজনীতি করে, রাজনৈতিক নেতা এবং দলের কর্মীদের সাথে সম্পর্ক কি, এগুলো দিয়ে একই প্যারাডাইমে। কিন্তু বিএনপি আওয়ামী লীগের তুলনায় অনেক অনেক ভালো জায়গায়, চরিত্রগতভাবে সন্ত্রাস ফ্যাসিবাদে আওয়ামী লীগ অনেক খারাপ জায়গায় গেছে। তো বেগম জিয়া সেই জায়গা থেকে আসছে। এবং আরেকটা কথা ভালো করে মনে রাখেন ভাই, বেগম জিয়ার কিন্তু দুইটা দিক। একটা হলো বিরোধী দলীয় নেতা হিসেবে তিনি তার রাজনৈতিক সংগ্রাম, আর একটা হলো সরকার পরিচালক হিসেবে তার যে ভূমিকা। আজকে তিনি যে পর্যায়ে আছেন, এই কথাগুলো এখন বলার কোনো মানে হয়তো সৌজন্যতার মাত্রা ছাড়িয়ে যাবে, কিন্তু সত্য কথা হলো রাষ্ট্র পরিচালক হিসেবে তার যে ভূমিকা, তার বিরুদ্ধে কিন্তু বাংলার মানুষ সংগ্রাম করছে। আর এখন যে বেগম জিয়ার প্রতি আমরা সম্মান জানাই, শ্রদ্ধা জানাই, তাকে আমরা চাই যে তিনি ফেরত আসুক, সেটা হলো বিরোধী দলীয় একজন রাজনৈতিক নেতা, যিনি অবিরাম রাজনৈতিক সংগ্রাম তিনি করে গেছেন, গণতন্ত্রের জন্য তিনি সংগ্রাম করছেন এবং বারবার মজলুম হয়েছেন। সে মজলুম বেগম জিয়ার প্রতি আমাদের সম্মান। তো আপনার প্রশ্ন আমি শেষ করেছি যে আমরা অবশ্যই আনন্দিত, কিন্তু আমরা এই প্রশ্নগুলো জবাব চাই যে কেন তারেক রহমান সাহেব আরেকজনের নিয়ন্ত্রণে ছিলেন, কেন তিনি আসতে পারলেন না, এবং এই যে কথাগুলো যে আসছে আনন্দবাজারে বরাতে, কেন আমাদেরকে জানতে হবে যে ভারতের সাথে তার ধরনের সমঝোতা হয়েছে। বিএনপি সেটাকে যদি হইলে দোষের না, কারণ ভারতের সাথে প্রতিবেশী দেশ, তার সাথে আমরা সংঘাত করে টিকে থাকতে পারবো না। একটা সমঝোতা আসতে হবে। সমঝোতা মানে তো সমঝোতা মানে দালালি না, শুধু আঘাত না। সমঝোতা মানে হলো একটা ওয়ার্কিং রিলেশন গুড থাকা, সেটা হইতে হবে। তো বিএনপি সেটা বলুক যে হ্যাঁ আমাদের সাথে একটা অস্থিরতা ছিল, আমরা সেটা ঠিক করছি, বলুক। কিন্তু তা না করে আমাদের ভারতে পত্রিকার নিউজ সত্য নাও তো হতে পারে, নাও হইতে পারে, কিন্তু যেহেতু আনন্দবাজার কিন্তু একটা মানে জাতের পত্রিকা পশ্চিমবঙ্গের, তো বিএনপি থেকে সেটা ক্লিয়ার করার দরকার ছিল, সেটা করে নাই। আমরা মনে করি হইলে হোক, কিন্তু এইটা অবশ্যই আমাদের ক্লিয়ার করতে হবে। আমি চাইবো যে তিনি কালকে ক্লিয়ার করবেন যে কেন তিনি আসতে পারেন নাই। যদি এমন হয় ভাই যে তারেক রহমান সাহেবকে অন্য কেউ বাধা দিয়েছে, আমরা সবাই মিলে তার বিরুদ্ধে যুদ্ধ করবো, তারেক রহমান সাহেব যে বাধার বিরুদ্ধে। কারণ হচ্ছে আলী এবং ওসমান রাদিয়াল্লাহু তাআলা সে ঘটনা জানেন, আলী এবং মুয়াবিয়া পরস্পর যুদ্ধরত ছিলেন। তখন রোমের বাদশা মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছে যে আসো আমি আর তুমি মিলে আলীকে পরাভূত করি। তখন মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা বলছিলেন যে আলীর বিরুদ্ধে একটা তীর ছোড়া হইলে আমরা সবার আগে সেই তীরটা প্রতিরোধ করবো। এখন আমাদের সাথে বিএনপির বিরুদ্ধে আছে, কিন্তু তারেক রহমান সাহেবকে অন্য কোনো রাষ্ট্র তাকে অধীন করে রাখে, সেটা যদি হয় আমরা সবাই মিলে আবার তার পক্ষে যুদ্ধ করবো, তাদের বলতে হবে তো। কিন্তু সেটা না বলে এই মানে স্বাধীনতা এত বছর পরে আরেকজন আমাদেরকে নিয়ন্ত্রণ করে, একজন তার মধ্যে একজন নেতাকে আরেকজন তার নিরাপত্তা এনশিওর করে, এর চেয়ে দুঃখজনক আর কিছু হয় না। মানে আমরা তো হাদিকে নিয়ে কখনো কল্পনাও করেছি আমরা। হ্যাঁ, ধরে নিয়েছি এনসিপির সামনের সারির যারা আছে দুই একজন, তাদের জীবন ঝুঁকির মধ্যে থাকতে পারে, কিন্তু আপনি কি ভেবেছেন যে হাদি এভাবে গুলিবিদ্ধ হতে পারেন? অতএব কে কখন কিভাবে কার দ্বারা আক্রান্ত হয় এটা কেউ বলতে পারে না। ইভেন যেই প্রধান নির্বাচন কমিশনার গত পরশু দিনে বলেছেন, অথবা হাদির মৃত্যুর পর বলেছেন 3-4 দিন আগে, যে এটা বিচ্ছিন্ন ঘটনা, এরকম 2-4 জন নিহত হতেই পারেন বা সন্ত্রাসী কর্মকাণ্ডের শিকার হতেই পারেন, যদি তার এই বক্তব্যকে আমরা সমর্থন করি না। কিন্তু দুদিন পরে এসে আবার সেই সিইসি বলছেন যে আসলে আইন শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ঘটেছে। হাত কচলানো দেখেছি আমরা সাংবাদিকদের, হ্যাঁ, আমাদের মাথা হেট হয়ে এসেছে লজ্জায়, অয়েলিং করা। যদি মতি ভাইয়ের এই বক্তব্য
সঠিক হয়ে থাকে, যেভাবে তিনি অ্যাপ্রোচ করেছেন, তাহলে শেখ হাসিনার সংবাদ সম্মেলনগুলোতেও যে সাংবাদিকরা গিয়ে যে ধরনের কথা বলতেন, তাহলে ওইগুলোও ঠিক ছিল। আমি শুধু এটুকু বললাম, আর কিছু বললাম না। আমি মতি ভাইয়ের প্রসঙ্গ বাদ দিয়েই বলি, সেটা হচ্ছে তারেক রহমানের ফিরে আসাটা তার দলের জন্য যেমন প্রয়োজন ছিল, আর নিঃসন্দেহে এটুকু তো আমরা অস্বীকার করতে পারি না যে বাংলাদেশে বিএনপি অন্যতম বৃহৎ রাজনৈতিক দল, আওয়ামী লীগ এবং বিএনপি। আপনি আওয়ামী লীগকে যতই মাইনাস করেন, যতই নিষিদ্ধ করে থাকেন, তারপরেও তো আওয়ামী লীগ। সো এই জায়গায় বিএনপির যে নেতৃত্ব শূন্যতা ছিল, তার মানে বাংলাদেশের যে ভোটার তার প্রায় 1/3 তাদের নেতৃত্ব শূন্যতা ছিল। বিএনপি যে 1/3 ভোটার আছে, 35% বা তার আশপাশে যা আছে, তো অবশ্যই তারেক রহমানের প্রয়োজন ছিল। কিন্তু আমি যখন কথা বলবো বিশেষ কাউকে নিয়ে, আমি যখন জার্নালিস্ট হিসেবে কথা বলবো, তখন তো আমি একজনকে খুব ভূয়সী প্রশংসা করছি, তার মানে কি হলো? আমি তো আমার পরিচয়টা একটু অন্যভাবে মানুষ ট্রিট করতেই পারে। সে প্রসঙ্গ যাক, তারেক রহমানের ফিরে আসাটা নিয়ে, মানে কেন ফিরছে না এটা নিয়ে অনেক বিতর্ক ছিল। শেষমেশ ফিরছে, এটাই স্বস্তির সংবাদ। কিন্তু মারুফ ভাই যে কথাগুলো বললেন যে ভারতের সাথে যদি কোনো ধরনের সমঝোতা হয়ে থাকে, দেখুন আমি সবসময় বলি, আপনি আমাকে হতাশবাদী বলতে পারেন, নিরাশবাদী বলতে পারেন, যাই বলেন না কেন, বাংলাদেশের নির্বাচনে মানে মানুষের ভাগ্য আর মানুষের হাতে নেই। নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের মানুষের ভাগ্য নির্ধারিত হয় না। স্রেফ নির্বাচন হয়তো প্রয়োজন আছে, অবশ্যই প্রয়োজন আছে, কিন্তু বিহাইন্ড দ্য স্ক্রিন এই নির্বাচনগুলো কিভাবে হয়, কারা মেকানিজম করছে, কারা নানান ধরনের প্লট নির্মাণ করছে, এগুলো আমাদের জানা আছে। এবং হয়তো এবারে নির্বাচনে কি তাই মনে করেন, যেহেতু প্রধান আমি উপদেষ্টা এখনো নিজে বলেছেন পর্যন্ত বিশ্বাস করি ঐতিহাসিক নির্বাচন হবে? কিসের ঐতিহাসিক নির্বাচন? কি বলছেন আপনি? প্রধান উপদেষ্টা বলেছেন। প্রধান উপদেষ্টা তো বলছেন অনেক কথা, যে আমরা সভ্যতা থেকে, মানে কি অসভ্যতা থেকে সভ্যতার যুগে প্রবেশ করেছি। অসভ্যতা মানে এটা সভ্যতা? যে উনি যে বলছেন যে আমরা একটা আলোর জগতে প্রবেশ করেছি, যেখানে সেখানে যত মানুষকে হত্যা করা, দীপু দাসের মতো একজন হিন্দু ধর্মাবলম্বী মানুষ, তাকে পিটিয়ে হত্যা করে ঝুলিয়ে তারপর আবার আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়। নুরা পাগলা রাজবাড়ির গোয়ালন্দে তার লাশ কবর থেকে তুলে নিয়ে এসে পুরানো হয়। এটা সভ্যতা? হাদির মতো একজন মানুষকে গুলি করে হত্যা করা হলো, তার পরিচয় বের করতে পারছে না কারা হত্যাকারী। এটা সভ্যতা? এটা আইনের শাসন? উনি তো কথা এক কথা বলেছে, আমরা ফ্যাসিস্ট তাড়িয়েছি, আমরা অসভ্যতা থেকে সভ্যতার যুগে প্রবেশ করেছি, ইতিহাস নির্মাণকারী নির্বাচন হবে। একটা যখনই কোনো বক্তব্য দেখবেন তার শুনবেন, আমরা ইতিহাসের সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছি। ইতিহাস। কিসের ইতিহাস? উনি কি ইতিহাসে কি করেছেন পজিটিভলি আমাকে বলেন। যাই হোক, সে প্রসঙ্গ বাদ দিলাম। মানুষরা যেটা বলছেন, মানুষ সাহেবরা পাকিস্তানের বিরুদ্ধে কথা বলে না কেন? ভারতের আধিপত্যবাদ আমিও চাই না, কোনো অবস্থাতেই চাই না। একইভাবে আওয়ামী লীগকে সাপোর্ট করেছিল, অবশ্যই তার বিরোধিতা করেছি, রেকর্ড আছে, অলরেডি রেকর্ডেড। কিন্তু আমি যেমন ভারত তার আধিপত্য বজায় রাখুক, এটি আমি চাই না। পাকিস্তান তার আধিপত্য বজায় রাখুক, আমি সেটিও চাই না, কোনো অবস্থাতে চাই না। আজকে দেশের ইতিহাস নিয়ে, আজকে দেশের উন্নয়নকে যেভাবে বাধাগ্রস্ত করা হচ্ছে, অস্ত্রের ঝনঝনানি, কারা এই পেছনে খেলছে, তাদের বিরুদ্ধে কোনো কথা বলা হয় না কেন? যেভাবে আজকে ইসলামী আন্দোলন বাংলাদেশ তো কয়েকদিন আগেও জামাতের বিরোধিতা করেছে, তুমুল বিরোধিতা করেছে, আজকে কেন জামাতের সাথে জোট করছে? এগুলো আমাদের কাছে স্বাভাবিক। আমি এটা খুব প্রশ্নবিদ্ধ করছি না, উনি বলেছেন বিধায় আমি বলছি। এবং ইসলামী আন্দোলন তো আওয়ামী লীগ থেকে আসন চেয়েছিল, নির্বাচন করতে চেয়েছিল। আমি দায়িত্ব নিয়ে বলছি, আমি দায়িত্ব নিয়ে কোথাও প্রমাণ করেন ইসলামের রাজনীতি ছেড়ে দেবে? আপনার আসন চেয়েছি, আপনার চেয়ারম্যান তো বরিশাল থেকে নির্বাচন করবেন নাকি? না, আমার চেয়ারম্যান ইলেকশনই করবেন না। না করতে চেয়েছিলেন তো এর আগে ফজল করিম সাহেব, আমার দলে আমি ইলেকশনই করতে চেয়েছিলেন কি এর আগে? করতে চাননি? আচ্ছা, আমাকে কয়েক সময় দিলে আমি সব ডকুমেন্টস বের করে দিতে পারবো। আচ্ছা, আপনি বলতে পারেন। আপনারা সিনিয়র সাংবাদিক, তো এই জায়গাগুলো মনে হয় একটু ক্লিয়ার থাকা উচিত, প্রোপাগান্ডা না হওয়া উচিত। আমরা আসন চাইছি, এটা যদি প্রমাণ করতে পারেন ভাই, সারা জীবন ইসলামী আন্দোলন আজকের থেকেও রাজনীতি অফ করে দেবে। এবং আওয়ামী লীগের সময় আসন চাওয়া কেন? আওয়ামী লীগের সময় আমরা এক কাপ চা খাইছি কারোর থেকে, আওয়ামী লীগের সুবিধা নেওয়ার জন্য, সেটা মনে করে রাজনীতি ছেড়ে দেবো। সুবিধা শুনুন, এখন নাকি আমরা আপনি রাজনৈতিক জামাতের বিরোধিতা করেছেন, আমি বলছি রাজনীতির স্বার্থে, আবার আওয়ামী লীগের পক্ষে ছিলেন তো? না, ছিলাম না।
মিলেন না ভাই, এখন আপনি এটা বলতে পারেন। মিলেন না। আচ্ছা ঠিক আছে, আমি তর্কের খাতিরে আমি ওটা বাদ দিলাম। ওইটাই বাস্তবতা। আচ্ছা ওটা বাদ দিলাম, না ভাই, কিন্তু please, জামাতের ভাই। বিরোধিতা করেছেন তো। ওটা আমার তো অস্বীকার করছেন, সেটা আচ্ছা, আমি তাহলে আমি সেটাই বলছি, আমি সেটাই বলছি যে কিন্তু দুটো এক জিনিস না, জামাতের বিরোধিতা করা এক জিনিস, আবার সেই জামাতের সাথে জোট বেঁধেছেন। সেটা ব্যাখ্যা করি, আমার অস্বীকার করছি না, কিন্তু আওয়ামী লীগের থেকে পক্ষ নিয়েছি এটা কোনোদিনও না ভাই। আপনারা এখন যে বক্তব্য, রাজপথ আন্দোলন সংগ্রাম করে যাচ্ছেন, নির্বাচনের সুষ্ঠু পরিবেশ চাচ্ছেন, যদি আওয়ামী লীগ ক্ষমতায় থাকতো এই সুযোগ আপনারা পেতেন কিনা? বা আপনাদের নির্বাচনের অবস্থা কথা কি? তো বলতেই পারতেন না, সেটা 29 সালে বলতে হতো। আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে কি হইতো এটা তো হারে হারে উপলব্ধি করছে বিএনপি। বা আপনারা সুখে ছিলেন? না, আমরাও তো না, আমারও তো হাজার হাজার লোক গ্রেপ্তার করছে, আমাদের ছাত্র আন্দোলন কেন্দ্রীয় সভাপতিকে পা উপরে দিকে টানাই তাকে নির্মমভাবে নির্যাতন করছে। কাজে এটা তো আমরা বুঝি যে ফ্যাসিস্ট ক্ষমতা থাকলে কেউ কোনো শান্তি নাই, ফ্যাসিস্ট যারাই হবে ফ্যাসিজম এটা নাই। বিএনপির আমলে কিন্তু আমাদের পীর সাহেব, এই বর্তমান যে পীর সাহেব, তখন উনি পীর সাহেব ছিলেন না, উনি মরহুম হুজুরের ছেলে ছিলেন, এবং তার ভাই মুফতি ফজল করিম, এই দুজন কিন্তু জেলে গেছিল বিএনপির আমলে। এই বিএনপির আমলে কিন্তু ওনারা জেলে গেছিলো, এবং সেখানে জেল ছিল স্থানীয় একটা লোকের পকেট থেকে 5,000 টাকা ওনারা ছিনতাই করছে। এখন যদি বিএনপি ক্ষমতা আসে তাও কি মানে আশঙ্কা করেন? না, এটা ফ্যাসিজমের একটা যে কতটুকু একটু দায়িত্ব জ্ঞানহীন হলে, হ্যাঁ, নির্লজ্জ হলে এই এরকম একটা মামলা করতে 5,000 টাকা পকেট থেকে ছিনতাই করছে। অথচ পীর সাহেব তখন ওই যে স্পটের কথা বলছে তা থেকে প্রায় 10 মাইল দূরে আসছিলেন। মিথ্যা মামলা। আমরা সেই মামলাকে আমরা জজকোর্ট থেকে আমরা পাইলাম, হ্যাঁ, ওটার রিলিফ পাইলাম। ওনারা হাইকোর্ট করলেন, হাইকোর্টে আমাদের কি দিল, ওনারা এখান থেকে ওনাদের লোকজন নিয়ে আবার সেই জজকোর্টের আইনটাকে আবার ওনারা বাতিল করিয়া জেল ভরা রাখলেন। আমরা সুপ্রিম কোর্ট করলাম, এটাও তোকা করলো না, যে জেলে ঢুকাইলে তারা কিন্তু এরাই তো যারা বিশ্বের মধ্যে একজন লোককে যে লক্ষ লক্ষ চোর ডাকায় গুন্ডা পান্ডা সন্ডাকে এরা সোনার মানুষে পরিণত করে, সেই তাকে দুইজনকে জেলে দিল একটা মিথ্যা মামলা দিয়া, এককাল ছেড়ে 5,000 টাকা, এই মিথ্যার মূলই। তো এইটা আমরা মনে করি যে ওই যে গানটা আমাদের 8 সালে রচনা করে গেছে, আমরা মনে করি যে এই ক্ষমতার জন্য এরা এখনো কোনো খারাপ কাজ নাই, এখনো কোনো অপকর্ম নাই, তারা করতে পারে না, যেটা ওইটা করছে। সেই কারণে আপনারা বিএনপির সাথে যাচ্ছেন না? বিএনপির সাথে কোনো না, বিএনপির সাথে না, এখানে ফ্যাসিজম, যেটা ফ্যাসিস্ট, মানে বিএনপি আপনি ফ্যাসিস্ট বলছেন? বারবার ফ্যাসিস্টদের পতন হয়েছে, কিন্তু ফ্যাসিবাদের পতন হয় নাই, ফ্যাসিবাদ ফ্যাসিস্ট হয়েছে, ফ্যাসিবাদের হয় নাই। না, আমার প্রশ্ন হচ্ছে বিএনপি কে আপনি ফ্যাসিস্ট বলছেন? ফ্যাসিস্ট তারা ক্ষমতা নামবে কেন? তারা যদি ফ্যাসিজম, ওই যে বললেন, ভাই বললেন যে ওই যে মাগুরার উপনির্বাচন, এটা কি করছেন তারা? এটা কি এটা ভালো করছেন তারা? কাজে এই জন্যে আমরা মনে করি ফেসিবাদের মূলোৎপাটন না হওয়া পর্যন্ত এই দেশের মানুষ কখনো তার ভোটাধিকার ফিরে পাবে না, মানুষ তার অধিকার পাবে না, দুর্নীতি সন্ত্রাস দেশ পাবে না। কাজে এই জন্য আমরা মনে করি আমাদের আন্দোলন আজকে আমরা বলছি, বিএনপিকে বলছি, এক কাতারে আসেন, আমরা হাত জাগাইয়ে ওয়াদা করি যে আমরা দুর্নীতি করব না, দুর্নীতিবাজদের আর আশ্রয় প্রশ্রয় দলে দেব না, এবং ভোট ডাকাতি করব না। এই কথাটা আসেন আমরা একসাথে হাত জাগিয়ে জাতির সামনে ওয়াদা করি, কিন্তু এটা তো এখন তারা মানতেছে না। এটা আজকে যদি আমরা সবাই একদল হই যে ভোট ডাকাতি কেউ করতে পারবে না। আরেকটা ভাই কথা বলেছেন আর্মিরা সহযোগিতা করবেন, আর্মিরা সহযোগিতা করছে না কখনো। এই যে আপনার 2008-এর যে নির্বাচনটা আওয়ামী লীগ সহযোগিতা করে কী করলেন, আওয়ামী লীগ কী করলেন, বিএনপির হাতে, এই আওয়ামী লীগের হাতে ক্ষমতা দিয়ে দিলেন। বিএনপি এই যে আর্মিরা ভোট কেন্দ্রে কী করেন, স্ট্রাইকিং ফোর্স হিসাবে কাজ করেন, তারা কিচ্ছু না, এখান থেকে চলে যায়, আবার ভোট ডাকাতি শুরু হয়, ওখানে চলে আসে, ওখানে আবার ভোট ডাকাতি শুরু হয়। এই জন্য আমরা একটু যোগ করবো, সামান্য একটা মিনিট, একটা বিষয় পরিষ্কার করার বিষয় আছে। গত সরকার সেনাবাহিনীকে আইন শৃঙ্খলা বাহিনীর মধ্যেই রাখে নাই, সংজ্ঞাটাই পাল্টে ফেলছিল। না, তার স্ট্রাইকিং ফোর্স শেষ স্ট্রাইকিং ফোর্স হচ্ছে আদর করে ইংরেজিতে কয়, অর্থ হলো যে দূরে খাড়াইয়া থাকেন, এটার বাংলা অর্থ হইলো ওইটা। তাদেরকে দূরে দাঁড় করাইয়া রাখছে, তারা কোনো ফাংশন করতে পারে নাই। এবার আরপিওতে কিন্তু বলা হয়েছে যে সেনাবাহিনী আইন শৃঙ্খলা বাহিনীর শুধু অন্তর্ভুক্তই থাকবে না, তারা ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে মাঠে থাকবে, যে কারণে একটা উচ্চাশা মানুষের মধ্যে আছে যে সেনাবাহিনীর একটা তত্ত্বাবধান থাকবে স্ট্রংলি। সেই ক্ষেত্রে 91 যেটা আমরা বলি যে 91-তে তুলনামূলক সুষ্ঠু নির্বাচন হয়েছিল, সেখানে আর্মির একটা বিশাল রোল ছিল। আমরা জায়গাটা ওই জায়গাতেই আমরা সেনাপ্রধানের একটা বক্তব্যকে সমর্থন করি। আমরা উনি বলছেন 8 বিভাগে 8 দিন নির্বাচন হবে, এবং সেনাবাহিনী সেইখানে মোতায়েন থাকবে, কেন্দ্রে ভোট কেন্দ্রে থাকবে, তার শুধু স্ট্রাইকিং ফোর্স হিসাবে না, এবং বিমান বাহিনীতে হেলিকপ্টার দিয়ে টহল দেবেন, বিজিবি থাকবে। এটা একটা ভালো লক্ষণ, কিন্তু এটা এছাড়া
ভালো প্রস্তাব ছিল। এই প্রস্তাবটা কিন্তু আমরা একমত পোষণ করি সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে। আর যেটা হলো যে আমরা সবাই ওয়াদা করি, আমরা যদি সব দল যদি ওয়াদা করি যে ভোট ডাকাতি হবে না, ভোট জাল ভোট হবে না, দিনে ভোট রাতে হবে না, তাহলে কিন্তু এই ভোটটা কেউ করতে পারে না। আমরাই তো কেন্দ্রে থাকবো, বিএনপি জামাত আমরা এই দলগুলোর যদি নেতারা ওখানে কেন্দ্রে থাকে তো এই ভোট ডাকাতি করতে পারবে আশরাফ আলী, না। এখন আমি আপনাকে একটা কথা বলি, বিএনপি ভোট ডাকাতি করুক আর যাই করুক, কিন্তু আপনি যাদের সাথে আছে, আপনারা যাদের সাথে এখন নির্বাচনী সমঝোতা যেটা করছেন, সে জামায়াত তো বিএনপির সাথে একসাথে নির্বাচন করেছেন, জোটে নির্বাচন করেছেন, মন্ত্রী হয়েছেন, তাহলে তারা কি না বুঝে করেছিলেন বিএনপির সাথে? তারা কি করছে না করছে সেই জোটের সাথে কিন্তু আপনারা আছেন। ওই জোট মোট কি করছে না করছে জামাত, এইটা আমাদের আলোচ্য বিষয় না। তারা কি করছে, তারা আওয়ামী লীগের সাথেও জোট করছে। জি, এই জামাত তো আওয়ামী লীগের সাথে জোট করছে। পাকিস্তান আবার ডাক এবং কপ করছে, ডাক এবং কপ যারা বুঝেন তো, কম্বাইন্ড অপোজিশন পার্টি, তাতে জামাত ইসলাম, নিজাম ইসলাম, আওয়ামী লীগ সব ছিল। তাকে যে ডাক কপ তারা করছে আওয়ামী লীগের সাথে, তারা পলিটিক্যাল ভাব। এখন বর্তমান যেটা হলো যে এই যে রক্ত জীবন দিল, রক্ত দিল মানুষ, এই রক্তের সাথে কেউ গাদ্দারি করতে না পারে। এই জন্য আমার প্রশ্ন আসলে এখন আমি আপনাকে বোঝাতে পারিনি, আপনি যে বিএনপিকে দোষারোপ করছেন সেই বিএনপির সময় জামায়াতও সাথে সাথে জোট করেছে, এখন করছেন না। বিএনপি দোষারোপ না তো, বিএনপি যে কাজগুলো করছে এই কাজগুলোকে তুলে ধরা মানে তো দোষারোপ। কিন্তু তারা যে কাজ করছেন, আমি একটা কথা বলছি, এই আপনারাই ইসলামী আন্দোলন বাংলাদেশ জামায়াতের একেবারে চিরশত্রু ছিলেন, কিন্তু এখন আপনারা তাদের সাথে চিরশত্রু মানে এটা তো থাকতে পারে, কিন্তু নির্বাচনী সমঝোতাতে তো আপনারা এক হয়েছেন। ভবিষ্যতে আমরা এটা আশা করব কিনা যে আপনারা ভবিষ্যতে বিএনপির সাথে জোট করবেন? না, এইটা আশা করার কোনো কারণ, যদি বিএনপি তার চরিত্র না পাল্টায়। বিএনপি এখনো যে এই জাতগুলো হত্যাকাণ্ড করলো, তারা নিজেরা ওই প্রার্থীকে গুলি করলো, তার সাথে একটা শীর্ষ সন্ত্রাসী মারা গেল, এই সন্ত্রাস মুক্ত, তারপরে কি কয় এটাকে সন্ত্রাসী মুক্ত একটা এবং দুর্নীতি মুক্ত, এই কথাটা তারা ফিরিয়ে না আসে, ওয়াদা না করে, বিশেষ করে তারেক জিয়া সাহেব যদি এই ব্যাপারে পরিষ্কার শক্ত কথা না বলে, এই দুর্নীতি, সন্ত্রাস, চাঁদাবাজ, টেন্ডারবাজ, হ্যাঁ দখলবাজ, এইগুলা যদি তারা বন্ধ করতে না পারে, বিএনপির সাথে কোশ্চেন গেলেও আমাদের কোনো জোট হওয়ার কোনো সম্ভাবনা নাই, হবেও নাই। ধন্যবাদ, আপনার আসবো হয়তো আবার। মুস্তফা কামাল, আপনিও গণমাধ্যম সংস্কার বিষয়ে একটি কথা বলেছেন, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেছেন বিগত সময়ে গণমাধ্যমের পক্ষপাতমূলক অবস্থার কারণে রাজনৈতিক পরিবেশে সমালোচনা সৃষ্টি হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিভক্তির কারণে সাংবাদিকরা নিজেরাই রাজনীতিকদের পকেটে ঢুকে যান বলে মনে করেন তিনি। তো সাংবাদিকদের আঙ্গুল তুলেছেন, কিন্তু আপনার এটাও মনে পড়ে কিনা এই 5 আগস্টের পরে আমার দেশের এক সাংবাদিক গুলশানে গিয়ে, বিএনপি চেয়ারপারসনের গুলশানে গিয়ে যা ছাত্রদল বা ছাত্রদলের ছেলেদের হাতে আহত হলেন বা নির্যাতনের শিকার হলেন, তাহলে সাংবাদিকরা কি করবেন? আসলে ভালো কিছু তারা বলছেন, আমার দেশের মাহমুদুর রহমান বলেছেন যে আসলে তারা মনে করছে বিএনপির বিপক্ষে আমার দেশ পত্রিকা, সেই কারণে হয়তো আমার সাংবাদিকের উপর তারা হামলা করেছে। এটা হচ্ছে বিষয়টা। প্রথমত বিএনপি মহাসচিব যেটা বলেছেন সেটা তার একটা উপলব্ধি, আর উপলব্ধি মন গড়া উপলব্ধি নয়, তিনি প্রতিদিনে দেখছেন। তিনি যেমন বলছেন সাংবাদিকরা তাদের পকেটে ঢুকে যাচ্ছে, এখানে আমার কথা আছে, ওনারাও পকেটে ঢুকিয়ে নিচ্ছেন, কম নিচ্ছেন না। আপনি আমি যারা গণমাধ্যমে কাজ করি, তো আমরা যখন গণ এবং মাধ্যম খুব দামি শব্দ, কিন্তু গণমাধ্যমে যখন কাজ করি আমরাও তো একটা পেশাজীবী। তো আমরা কোন দুঃখে কেউ আওয়ামী লীগ হতে যাব, কেউ বিএনপি হতে যাব। গত আওয়ামী লীগ আমলেও আমি একাধিক জায়গায় বলেছি যে শেখ হাসিনা অথবা ওবায়দুল কাদের অথবা আওয়ামী লীগের কোনো শীর্ষ নেতৃবৃন্দ কি বলেছিল আমাদেরকে যে তোমরা দলে দলে কাতারে কাতারে আসো, আওয়ামী লীগে সামিল হও? আনুষ্ঠানিক বলেননি। আমাদের কিছু লোক ঠিকই ওই কাজটা করেছেন যথারীতি। এটাকে আমরা নির্লজ্জতা বলি। জি, ভ্যায়াপনা রীতিমতো, বেলাজ বেশরম বলতে পারেন, সেটা মোটেই জরুরি ছিল না। আবার দেখেন ওই তাপে ওই চাপে আমাদের বেশ কয়েকজন সাংবাদিক এখন কারাগারে, কয়েকজন দেশান্তরী, কয়েকজন অনেকটা ফেরারির মতো ঘোরেন, অর্থাৎ নিজেদের কৃতকর্মটা খুব একটা ভালো হয়নি। এই সমান্তরালে আরও কথা আছে, তাদেরকেও বিচারের আওতায় নেওয়া হয়েছে কাউকে, কিন্তু কি বিচার? হত্যা মামলা। এখানে আরেক গোলমাল। এই সাংবাদিকরা কি আসলে কাউকে হত্যার কাজে জড়িত ছিলেন? মোটেই না। আমি নাম কারো উল্লেখ নাই করলাম। অর্থাৎ আপনি হত্যা মামলাগুলোকেও হালকা করে ফেললেন। কিন্তু যদি এমনটা হয়ে থাকে যে হত্যা মামলা না দিলে তাড়াতাড়ি ধরা যায় না, ওগুলো খোড়া যুক্তি। এই সাংবাদিকদেরকেও তো নৈতিকতার প্রশ্নে
বিচার হতে পারত, বা অন্য কোনো অপরাধ থাকলে বিচার হতে পারত, কিন্তু আপনি দিয়ে দিলেন হত্যা মামলা। সুন্দর হলো না বিষয়টা? এখন আবার আপনিও চেনেন, আমিও চিনি, যেই লোকগুলো গত 15-16 বছর দিব্যি সমানে জয় বাংলার গীত গাইছে, যারে তারে শিবির বানাইছে, জামাত বানাইছে, সমানে বানাইছে, কিন্তু বিএনপি, শিবির, জামাত, মাঝে মধ্যে জঙ্গিও বানিয়ে দিচ্ছে, তাদের অনেকে কিন্তু এই আমলে আবার জাতীয়তাবাদী সৈনিক হয়ে গেছে, বিশাল সৈনিক। তার মানে ভবিষ্যৎ অর্থাৎ ভবিষ্যৎটা আমরা একটা অন্ধকারের দিকে নিজেরা নিজেদেরকে কিন্তু নিয়ে নিচ্ছি। সেই ক্ষেত্রে বিএনপি মহাসচিব একটা কাজের কাজ করেছেন, যদিও আংশিক বলে থাকেন, অন্তত ওনার এই বক্তব্য থেকে উপলব্ধির বিষয় আছে যে আমরা যদি প্রকৃত অর্থে গণমাধ্যম কর্মী না হই, যদি আমরা কারো পকেটে ঢুকি বা ঢোকার চেষ্টা করি, ভবিষ্যতে হয়তো বা এই পরিণতি আমাদের হতে পারে। তো আমার আপনার তো অবশ্যই কামনা থাকবে যে আমরা শুধু কাজে থাকতে চাই, পেশাদারিত্বের থাকতে চাই। আপনারাও আমাদেরকে পকেটে নিয়েন না, আমরাও যেন কারো পকেটে না উঠি।